অনেক ধন্যবাদ সবাইকে সময় মতো জয়েন করার জন্য। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে সময় মতো জয়েন করার জন্য। আমরা আমাদের ক্লাস স্টার্ট করতে যাচ্ছি, তো সবাই রেডি তো আমরা, না? জি, থ্যাংক ইউ। জি স্যার। সো আজকে আমরা আমাদের সেশন 3 স্টার্ট করতে যাচ্ছি, হিসাবে আমাদের 4 নম্বর ক্লাস। তো সেশন 3 তে আমরা একটু আগের ক্লাসের একটু আলোচনা করে নিই। সেটা ছিল সেফটি অ্যাট ওয়ার্কপ্লেস। তো সেফটি অ্যাট ওয়ার্কপ্লেস বলতে আমরা কয়েকটা হ্যাজার্ড নিয়ে আলোচনা করেছিলাম। তারপর আমরা কোয়ালিটিস অফ টিচার অ্যান্ড ট্রেনার এটা নিয়ে আলোচনা করেছিলাম। হু ইজ ফ্যাসিলিটেটর নিয়ে আলোচনা করেছিলাম, যে একজন ফ্যাসিলিটেটর কি, কে এবং তার ভূমিকা কি। ইন্টারপার্সোনাল স্কিল সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। ভার্চুয়াল সেশন ম্যানেজমেন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আশা করি এই ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে না, ভুলে গেছেন, আরেকবার আলোচনা করবো। বাকিটা থেকে শুনতে যাচ্ছি একটু। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, ওকে। তো আজকে আমরা সেশন 3 স্টার্ট করতে যাচ্ছি। তো আমাদের সেশন 3 সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো আন্ডারস্ট্যান্ড ইউর লার্নার। আমাদের লার্নারকে বুঝতে হবে। লার্নারকে যদি না বুঝেন, যেমন আপনারা আমার লার্নার, আপনারা যখন কোনো জায়গায় ক্লাস নেন তারা হলো আপনার লার্নার। তো আপনার লার্নারকে বুঝতে হবে টু কন্ডাক্ট ইউর ট্রেনিং, টু কন্ডাক্ট ইউর ক্লাস, টু কন্ডাক্ট ইউর সেশন। তারপর আমরা যাব হলো ইনক্লুসিভ লার্নিং। ইনক্লুসিভ লার্নিংটা কি, এটা আমাদের অ্যাজ এ ট্রেনার বা অ্যাজ এ টিচার হিসেবে আমাদের এটা জানা খুবই জরুরি। তারপর আমরা জানবো হলো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। হোয়াট ইজ রিজনেবল অ্যাডজাস্টমেন্ট? রিজনেবল অ্যাডজাস্টমেন্ট বলতে আমরা কি বুঝি এবং আমাদের ট্রেনিং বা ক্লাস নেওয়ার ক্ষেত্রে এটা কতটুকু ইম্পর্টেন্ট এবং কি ক্ষেত্রে আমরা এটা কাজে আসে। তারপর আমরা আলোচনা করবো হলো অ্যাডাল্ট লার্নার। আমাদের অ্যাডাল্ট লার্নার কাকে বলে সেটা নিয়ে আমরা আলোচনা করতে যাবো। স্ক্রিন শেয়ার করিনি আজকে স্ক্রিন শেয়ার হবে ও না স্যার, আমিও চিন্তা করছি সরি স্ক্রিন সরি শেয়ার সরি করা সরি হয়নি। দেখছেন এখন দেখা যাচ্ছে? হ্যাঁ, থ্যাংক ইউ। দেখছেন রেসপন্স না করলে কেমন হয়, এই যে আবার একটু তাহলে স্ক্রিনটা দেখাই নিয়ে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা তো ক্লিয়ার, আমরা তো এটা নিয়ে কথা বললাম। যেতে হবে কিন্তু যেটা নিয়ে বললাম যে আন্ডারস্ট্যান্ড ইউর লার্নার। আজকে আমরা এটা করব, ইনক্লুসিভ লার্নিং, রিজনেবল অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডাল্ট লার্নার। অ্যাডাল্ট লার্নার বলতে কি বোঝায় আমরা সব বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব এবং যথারীতি আমাদের ক্লাসের শেষে কুইজ থাকবে ইনশাআল্লাহ। হু ইজ লার্নার? আমাদের নর্মালি আমরা যদি চিন্তা করে দেখি যে লার্নার কে, এটা কিন্তু আমরা নর্মাল ভাষায় বুঝি লার্নারকে যে শিখতে চায় বা একজন ব্যক্তি যে কোনো একটা বিষয় শিখতে চায় বা শিখছে, অথবা সে দক্ষতা শিখছে। কারো কি এক্সট্রা কোনো কিছু বলার আছে যে লার্নার বলতে আর কি বুঝেন? দেব স্যার, আপনি কিছু যোগ করবেন? লার্নার বলতে আমরা আর কি বুঝি? আপনার কথা একটু আস্তে আসতেছে। জ্ঞান আহরণ, তিনি জ্ঞান, আচ্ছা আমি বলতে চাচ্ছি যে দক্ষতা শিখাচ্ছে এবং যিনি জ্ঞান অর্জন নলেজ গেইন করছে, মানে সে শিখতে যাচ্ছে, এটাই বলতে পারি আমরা। লার্নার কিন্তু আমাদের কয়েকটা হতে পারে। ট্রেনিং যে নেয় সেও লার্নার, ক্লাসের যে শিক্ষার্থী সেও লার্নার, আপনার সন্তানও আপনার লার্নার। আপনার কাছে আপনি যদি তাকে শিখান, আপনি যদি অন্য বন্ধুকে কিছু শিখাতে চান সেও আপনার লার্নার। মানে যে শিখে বা সেই দক্ষতা অর্জন করে সেই লার্নার। শুধু আমরা স্টুডেন্ট আর টিচার বলবো তা না, আমরা যে কাউকেই বলতে পারি।
আমরা সবাই লার্নার। থ্যাংক ইউ, অনেক সুন্দর উদাহরণ দিচ্ছেন তানজিম ভাই, একদম থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক সুন্দর উদাহরণ দিচ্ছেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে গুড লার্নার কে? এই ছবিটার সাথে কিন্তু কানেক্টেড। এবার আগেরবার মতো একটু দেখেন, শাহিন বোন সুন্দর উদাহরণ দিচ্ছে। অন্যজনকে শেখানোর ভালো শিক্ষার্থী হলো যা শিখছে তা অন্যদের সাথে ভাগ করে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। মানে তারা একজন ভালো লার্নার, সে কখনোই তার জ্ঞানটাকে সীমাবদ্ধ রাখে না, সে চায় যে তার জ্ঞানটাকে স্প্রেড করতে এবং ওর মাধ্যমে সে নিজেকে আরো ডেভেলপ করতে পারে, সে হলো গুড লার্নার। আমরা কিন্তু অনেকে দেখবেন যে লার্নার বাট গুড লার্নার না, মানে আমরা শিখি কিন্তু আরেকজনকে শিখাতে ক্ষেত্রে আমরা কিন্তু মানে ওভাবে আগ্রহবোধ করি না বা শিখাতে চাই না। তো ইন দ্যাট কেস আমি গুড লার্নার না। আপনাদের মধ্যে গুড লার্নার কে? এই তো মানে আপনি বাস্তব জীবনে আপনি শিখাচ্ছেন, মানে শিখান, মানে আগ্রহবোধ করেন অন্যকে শিখাইতে, মানে আপনি বাস্তব জীবনে আপনি শিখাচ্ছেন, মানে শিখান, মানে ভাই আমার এটা আমি জানতাম না যে গুড লার্নারের বৈশিষ্ট্য, কিন্তু আমি যে জিনিসটা সবসময় ফিল করি সেটা হচ্ছে আমি যদি কোনো কিছু জানি, অন্যজনকে যদি জানাই, তো কখনো যদি আমি প্রবলেম ফেস করি তাহলে সে আমাকে হেল্প করতে পারবে। আমি মূলত এই থিমটা লক্ষ্য রেখে তাহলে এটা ম্যাচ করছে আমাদের গুড লার্নারের কনসেপ্ট থেকে। তো আবার অনেকে দেখবেন যে কিছু জড়তার কারণে সেটাই, আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এই লার্নারের ছবি দেখে আমরা কি বুঝতে পারি যে সে কিভাবে শিখছে? অনলাইন বেস কি এমনি পারে? অনলাইন বেস লার্নিং, অনলাইন বেস কি এমনি পারে? না ভিজুয়াল, মানে দেখে শিখে। তাহলে এটা হলো আমরা বলতে পারি ভিজুয়াল লার্নার। তাহলে এটা হলো আমরা বলতে পারি ভিজুয়াল লার্নার। একটু যদি ওয়েট করেন, ওই যে কামরুজ্জামান সাহেব মনে একটু ফোন দিচ্ছে, আমি ফোনটা একটু ধরি বেচারা। জি আসসালামু আলাইকুম, আপনি ঢুকতে পারেননি এখনো? তো লাইনটাকে ঠিক আছে। তো ভিজুয়াল লার্নার হলো যে আমরা দেখে দেখে শিখি। তো এটা কি? আর এবং কথোপকথনের মাধ্যমে শেখা। জি, মানে অডিটরি শুনে শিখে, যার মধ্যে শোনা আর দেখাটা খুব ইম্পর্টেন্ট। মানে সে শুনে এবং দেখে শিখতে পছন্দ করে। যেমন অনেকে কিন্তু দেখেই তার মাথা ঢুকে যায়, বা সে না দেখলে তার মুখস্থ হয় না, বা কোনো কিছু সে মাথা নিতে পারে না। আর এই ধরনের লার্নার হলো যে সে শুনতে ভালোবাসে এবং তার শুনলেই সে মাথায় ঢুকে যায়, তা সে বুঝে নিতে পারে, বা তার মাথায় শুনলেই তার মাথায় আস্তে আস্তে ওই জিনিসটা সেট হয়ে যায়। এটা পড়ে এবং লিখে, লেখার সাহায্যে। হ্যাঁ, কেউ হচ্ছে লিখতে পছন্দ করে পড়ার চাইতে, তাহলে মনে থাকে বেশি। মানে লিখে, রিডিং এন্ড রাইটিং লার্নার। মানে এইটা এক ধরনের লার্নার যারা লিখে এবং পড়ে শিখতে ভালোবাসে। এটা দেখে কি বুঝতে পারি? মানে সে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে শিখতে পছন্দ করে। সে যে অ্যাক্টিভিটিস এর, আচ্ছা আমার কথা কি ইকো হচ্ছে? স্ক্রিন তো দেখা যাচ্ছে? হ্যাঁ, অ্যাক্টিভিটিস এর মাধ্যমে যে শিখতে পছন্দ করে সে হলো কাইনেস্থেটিক লার্নার। যে কার্যক্রম, মানে কোনো কিছু টাচ করে, কোনো কিছু
সাথে ইনভলভ হয়ে নিজে হাতে কলমে করে তারপর সে শিখতে ভালোবাসে, এদেরকে বলে কাইনেস্থেটিক লার্নার। এখন আমাকে বলে জি 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 বলতে পারি, কিন্তু এমনি নরমালি আমাদের থিওরিটিক্যাল যে ফর্মটা সেটা হলো কাইনেস্থেটিক লার্নার। 100% আমরা বলতে পারি যে লাইভ, কারণ আলটিমেটলি সিবিটি বলেন বা নরমাল যেটা বলেন সেটা তো এখন কিন্তু সবাই এইটাতেই ঝুঁকে গেছে যে সবাই যেন অ্যাকশনে যে মানে কাজ করতে করতে যেন সে শিখতে পারে, সেই লার্নিং এর দিকে সবাই ডে বাই ডে ঝুঁকতে যাচ্ছে। এটা যদি আমরা বলি তাহলে আমরা বুঝলাম যে 4 টাইপের লার্নার আছে। টাইপ বলছি কিন্তু আমি এখানে বৈশিষ্ট্য বলিনি। 4টা ধরনের লার্নার আছে, যে একজন ভিজুয়াল লার্নার, অডিওটরি লার্নার, রিডিং এন্ড রাইটিং লার্নার, কাইনেস্থেটিক লার্নার। ঠিক আছে, এই জায়গাটা পর্যন্ত আমরা ক্লিয়ার না? আমরা কি ক্লিয়ার? হ্যাঁ জি। এবার আপনি বলেন হ্যাঁ আপনি কোন ধরনের লার্নার? প্রত্যেকে বলেন কম বেশি। রিডিং এন্ড রাইটিং কেমন হন আপনি? কাইনেস্থেটিক লার্নার। হ্যাঁ, আমার এই কাজ করতে করতে মানে মানে কাইনেস্থেটিক লার্নার। লাইফ স্কিল যে লার্নার, মানে লাস্টেরটা যেটা আমরা আলোচনা করলাম, জি সিচুয়েশন, এটা আসলে ডিপেন্ড করে পরিবেশ, কাজ করে করে শেখানো, পরিবেশ পরিস্থিতি, কোন জায়গায় আছেন, কি অবস্থায় আছেন, কোন ধরনের লার্নিং নিচ্ছেন সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। কিন্তু বেসিক একটা ফর্ম আছে আমাদের। তানজিম নবা, আপনি একটু যদি বলতেন যে আপনি কোন ধরনের? আমি এই 4টার মধ্যে সবটাই একটু একটু করে বৈশিষ্ট্য আছে আমার, স্পেসিফিক কোনটাই বলতে পারছেন না। কোনটাই বলতে তো পারছি না। আমি যে কথাটা বললাম এটার সাথে কি সবাই কম বেশি একমত যে আমাদের কিন্তু এই ধরনের লার্নিং এর ক্ষেত্রে আমাদের ডিপেন্ড করে আমরা কোন পরিবেশে আছি, কোন অবস্থানে আছি এবং কি শিখতে যাচ্ছি। যেমন ধরুন আমাদের যদি লাইফের মেজর কোনো পার্ট থাকে যেটাতে আমাদের লাইফের অনেক কিছু ইনভলভমেন্ট, যে এখানে আমার ফিজিক্যালি ইনভলভমেন্ট থাকতে হবে এবং হাতে ধরে করতে হবে, সেটাতে আমরা অবশ্যই ওই কাইনেস্থেটিকে চলে যাব, মানে আমরা অ্যাকশনে বেসে চলে যাব, অ্যাক্টিভিটি বেসে চলে যাব। আর যদি আমরা বুঝি যে না আমাদের আমরা এটা শুনলেই আমার হয়ে যাবে, মুখস্থ করার ব্যাপার আছে, কেউ কেউ আমরা শুনে শুনে অভ্যস্ত। শাহিনা তারপর আপনি কি আর তাহলে আমার কথা ওইটাতে আসলাম। হ্যাঁ, স্থান কালকে পাত্রে এবং আমাদের সিচুয়েশনের উপর ডিপেন্ড করে যে আমরা আসলে কখন কোন অবস্থায় কি লার্নিং করতে যাচ্ছি, ঠিক না? এইবার আসলে হলো আপনাদের এই কথার কারণেই আমাদের পরের স্লাইডের সাথে কানেক্টেড, সেটা হলো বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে হলো আমাদের ধরন এক হইতে পারে কিন্তু আমাদের প্রত্যেকের একটা একটা করে বৈশিষ্ট্য আছে। প্রত্যেকে আমরা আমাদের একটা সেকেন্ড কি আমাকে একটু দিবেন? একটা আদিবা, এই দেখো তোমার ফ্রেন্ডটা বাবা ফোন দিচ্ছে, আমি ক্লাসের মধ্যে নিয়ে চলে যাও। তো ক্যারেক্টারিস্টিক্স, সরি ইন্টারপ্রেটের জন্য। তো ফার্স্ট চান্সার, এই ফার্স্ট চান্সারটা কি? ফার্স্ট চান্সার হলো এগুলো হলো আমাদের একটা বৈশিষ্ট্য, যে ফার্স্ট চান্সার হলো তাদের পরিবারের প্রথম প্রজন্মের শিক্ষার্থী এবং বেশিরভাগই নিম্ন আর্থিক সামাজিক পটভূমি থেকে আসে, যারা পরিবারকে গর্বিত করার চেষ্টা করে। তাদের কাছে শিক্ষাকে এগিয়ে যাওয়ার একমাত্র পথ হিসাবে দেখায় তাদের পরিবার। এটার অর্থটা হলো এটা যে পরিবার তাকে বোঝায় যে বাবা অথবা মা তুমি আমাদের ফ্যামিলির নেক্সট এবং তুমি আমাদেরকে আগায় নিতে পারবা। তখন তার লার্নিং এর ব্যাপারটা চলে আসে, তখন ওইটাও আমাদের এক ধরনের লার্নার, যাদের কাছে ওই ফ্যামিলিকে আগায় নেওয়া যাওয়া, তার পড়াশোনা করতে হবে, তার আর অন্য কোনো কিছু চিন্তা করার সুযোগ নাই। এই লার্নারটাকে বলা হলো ফার্স্ট চান্সার লার্নার। এবং এদের কনসেন্ট্রেশনই থাকে হলো স্টাডির প্রতি। এদের তো আপনি যখন এই লার্নারকে বুঝবেন তখন তার থেকে আপনি সবসময় ভালো কিছুই পাবেন। আমি কি এই জায়গাটা ক্লিয়ার করতে পারছি? আমরা কি বুঝতে পারছি ফার্স্ট চান্সারটা কি? তাদের পরিবারকে এই ধরনের ক্যারেক্টার কিন্তু মানে আমাদের এই অ্যাডাল্ট লার্নিং এর মধ্যে নাই, কিন্তু এই ধরনের ক্যারেক্টার কিন্তু আমরা পাই।
যারা শিক্ষার সাথে শিক্ষকতার সাথে সংযুক্ত, যারা ট্রেনিং এর সাথে সংযুক্ত, তারা কিন্তু বা যারা আপনাদের কোনো ধরনের ট্রেনিং দিচ্ছেন কাউকে না কিছু, তাদের কাছে কিন্তু ওই যে তারা যে একটা কিছু শিখতে আসতেছে, সেটা বেকারি হোক, সেটা বিউটিফিকেশন হোক, সেটা অন্য কোনো ইয়েতে হোক, তারা কিন্তু একটা কিছু শিখতে আসতেছে। কারণ তাদের কাছে মেইন ব্যাপারটাই হলো ফ্যামিলিকে সাপোর্ট করা। আমি কি ভুল বললাম? ঠিক আছে। না ঠিক আছে, এটা অনেক এই আমাদের যারা বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করে, ওরা কিন্তু সবসময় এটা মাথায় রাখে যে তাদের এস্টাবলিশড হতে হবে, ফ্যামিলিকে টেনে তুলতে হবে। কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা কিন্তু এই জিনিসটা কম জি, করে। এবং এদের কিন্তু হাঙ্গার লেভেল তো বুঝছে যে ক্ষুধার লেভেলটা, মানে ক্ষুধার লেভেল বলতে কিন্তু ওই যে খাওয়ার ক্ষুধা না, মানে ক্যারিয়ারে উপরে উঠার যে ডেডিকেশনটা, এটা কিন্তু অন্য 10 জনের থেকে আলাদা। কারণ তাদের কিন্তু যেভাবে হোক তাদের গেইন করতেই হবে, তাদের ফ্যামিলিকে নিয়ে আসতেই হবে। এবং এই ধরনের লার্নারকে আপনার যদি একটা সাপোর্ট পায়, সেই লার্নারটা, তাদেরকে কেউ থামায় রাখতে পারে না, তারা উঠবেই উপরে। কারণ পরিবারের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট, টিচারের সাপোর্টটাই খুব ইম্পর্টেন্ট, ট্রেনারের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। তা আমরা তো ক্লিয়ার হয়ে গেলাম। এখন এই লার্নারে কিন্তু আরেকটা আমরা বললাম হলো টাইপ, এবার বললাম হলো বৈশিষ্ট্য। এই লার্নার যেভাবে নিতে চায় তাকে সেভাবে বুঝতে হবে আপনার যে এই লার্নার কি শুনতে বেশি ভালো পছন্দ করেন, দেখে ভালো পছন্দ করে, না ওই যে কাইনেস্থেটিক যেটাকে আমরা বললাম সেটা নাকি পড়তে ভালোবাসে। তো আমরা যে ডিজিটাল যুগে কিন্তু আমাদের যারা আমরা অ্যাডাল্ট লার্নিং হিসেবে আছি 43+ বা এরকম যারা আছি, তারা কিন্তু বুঝবেন যে আমাদের সময় কিন্তু বই পড়ার, গল্পের বই পড়ার একটা ঝোঁক ছিল। এখনকার জেনারেশন কিন্তু এই জেনারেশনটা ধীরে ধীরে কিন্তু রিডিং এর ব্যাপারটা কিন্তু আমাদের আস্তে আস্তে চলে আসতেছে। ইভেন দো আপনারা যারা কম্পিউটারে কাজ করেন, তারা কিন্তু দেখবেন এখন কিন্তু আপনাদের লিখতে গেলে বানান ভুল হয়, আমার হয়। কেন হয়? বিকজ আমার তো এখন লেখা পড়ে না, ম্যাক্সিমাম সময় আমি কম্পিউটারে কাজ করি। তো কম্পিউটারে কাজ করলে বানান তো আমাকে কম্পিউটারে সলভ করে দিচ্ছে। জি, তো আমি পরের লার্নার যাই। বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য তো আমরা ক্লিয়ার। এগুলো আমাদের যে কোনো মানে আহামরি মুখস্থ করতে হবে তা না, আমাদের লাইফে চলতে গেলে আমাদের মনে থাকবে যে না এটা একটা ক্যাটাগরি, যে এই ক্যাটাগরি একটা লার্নার থাকে, এবং ওদেরকে একটু সাপোর্ট দিলেই ওরা উপরে উপরে উঠে যেতে পারে। আমি পরের স্লাইডে যাচ্ছি তাহলে। জব সিকার লার্নার। জব সিকার লার্নার মানে হলো, হয় আমরা বলতে পারি যে জবে আছে এই লার্নার, যারা আমরা ওয়ান কাইন্ড অফ অ্যাডাল্ট লার্নারের পোর্শনে, এদের কাছে কিন্তু শিখন ফলটাই মূল লক্ষ্য। শিখন ফলটা আমরা এখনো আসি নাই, নেক্সট ক্লাসে আসবো। তারপর আমি একটু বলে নিই, শিখন ফল মানে হলো লার্নিং আউটকাম, মানে আপনি যে শিখবেন আসলে শিখার ফলটা কি। এবং তারা ভালো স্কোর এবং শিখার জন্য কঠোর পরিশ্রম করে। যেমন দেখবেন যারা এনজিওতে রিলেটেড জবে থাকবেন, তাদেরকে যখন কোনো জায়গায় ট্রেনিং এ পাঠায়, তাদের কাছে কিন্তু ওই মোমেন্টে ওই জায়গা থেকে কিছু শিখে বের হয়ে আসাটাই তাদের জবটা রক্ষা করতে হবে, তাদের এই ফোকাসটা তাদের বেশি থাকে। এবং এদেরকে কিন্তু এরা কিন্তু নেয়, মানে আপনাকে রিসিভ করে। কেউ কি এটার সাথে আরো কিছু যুক্ত করবেন? ব্যাংকে যারা জব করে ওদেরও কিছু টার্গেট থাকে, ওরাও কিন্তু জব সিকার থাকে। ওরা ওদের প্রমোশনের জন্য ব্যাংকের বিভিন্ন পোস্টে যারা কাজ করে, যারা ধরেন ফার্স্ট স্টার্টিং করে, ওরা কিন্তু চায় আস্তে আস্তে তারপরে পজিশন ভালো করার জন্য। এইটাও জব সিকারের মধ্যে একটা পড়ে। আপনি রাইট বলছেন। আর কেউ আছে যোগ করার মতো? যে কোনো জবেরই প্রমোশনের জন্য যে পড়াশোনাটা করে, কারণ আপনার সে তো খুব সিরিয়াস, সে তো খুব সিরিয়াস, কারণ সেই জন্য সিরিয়াস কারণ এর সাথে তার জবের উন্নয়ন, জবের প্রমোশন, তার স্যালারি ইনক্রিজ, মানে তার লাইফের সাথে তো এটা কানেক্টেড। সো সে তো সিরিয়াস হবেই। আচ্ছা, এর পরের লার্নারটা হলো আমাদের এক্সপ্লোরার লার্নার। এক্সপ্লোরার কেন বললাম? এক্সপ্লোরার হলো এই জন্য যে এরা বাক্সের বাইরে থেকে চিন্তা করে, মানে তারা যে কোনো শিক্ষা থেকেই নতুন সম্ভাবনা খুঁজে, বা আর কি শেখা যায়, বা এটা থেকে আর কি করা যায়, এবং তারা সর্বদা আমাদেরকে আউট স্মার্ট করার চেষ্টা করতে পারে। এই লার্নাররা এরা সবসময় ক্রিয়েটিভ লার্নার বলা যায়। মানে এরা সবসময় নতুন নতুন কিছু বের করে, বা একটু শিখছে আরেকটু, বা সে আপনার ওই যে কি বলে বাধা ধরা নিয়ম পর্যন্ত থাকবে না,
আমি যদি আপনার কথাই ধরি কথার কথা এখানে, আপনি যেই প্রফেশন সম্বন্ধে আমি জানি আপনার সম্বন্ধে, আমরা যদি এখানে এখন প্রফেশন নিয়ে আলোচনা করবো না, আমরা শেষ দিন আলোচনা করবো সবার সাথে। আপনার প্রফেশনের কথা যদি চিন্তা করে দেখেন, আপনি কিন্তু আপনি ওই জায়গায় থেমে নাই, আপনি কিন্তু ডে বাই ডে নিজেকে কোনো জায়গায় দেখলে নিজেকে আপনি আপডেট করতেছেন, মানে দে আর দ্য ক্রিয়েটিভ লার্নার। কারণ তারা কখনোই তার ওই জায়গা পর্যন্ত থাকতে চায় না। এবং ওই যে আমি লাস্ট একটা ক্লাসে একটা কথা বলছিলাম যে শয়তান কিন্তু সেই সৃষ্টির শুরু থেকেই কিন্তু ডেভিল যে সে কিন্তু নিজেকে সবসময় আপডেট করে আসতেছে, আমরাই আপডেট হই না। দ্যাটস ওয়াই কিন্তু আমরা ক্রিয়েটিভ হতে পারি না, দ্যাটস ওয়াই আমরা কিন্তু নতুন কিছু করতে পারি না। তারাই করতে পারে যারা সবসময় নিজেকে আপডেট করতে চিন্তা ভাবনা করতে পারে। এই লার্নার তো আমরা ক্লিয়ার, এক্সপ্লোরার লার্নার অথবা ক্রিয়েটিভ লার্নার যাই বলেন। দেববাবু ক্লিয়ার? ওকে। একাডেমিক লার্নার, একাডেমিক লার্নার হলো আমরা এটা কিন্তু সব সময় কম বেশি পেয়ে থাকি, প্রত্যেকটা সেশনে আপনি এই ধরনের লার্নার পেয়ে যাবেন। একাডেমিক লার্নার হলো শ্রেণীকক্ষের মধ্যে বা সেশনের মধ্যে সবচেয়ে মনোযোগী এবং ভালো নির্দেশাবলী অনুসরণ করে, এবং তারা ঠিক তাই কথাই বলে যা আমাদের কাছে প্রিয় হবে। মানে কি, ট্রেনারের কাছে বা টিচারের কাছে তারা সবসময় তার মেধা দিয়ে, তার যোগ্যতা দিয়ে তারা নিজেকে প্রেজেন্ট করতে চায়, এবং তারা কোনো অপ্রিয় কথা কোনো সময় বলতে চায় না, এবং তাদের মনোযোগটাই থাকে হলো সেশনের আউটকাম নিয়ে। অনুগত ছাত্র, আপনি একদম একদম রিয়েল ফিলিংস এর কথা বলছেন বোন, মানে একদম যেই ওয়ার্ডটা আর কি অ্যাপ্রোপ্রিয়েট এই 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 লার্নারের ক্ষেত্রে আর কি আমরা সবাই বুঝে গেছি। যেমন আমাদের এক ছিল, জি শুনছি আমরা, বলেন। না বলছি যে যেমন উদাহরণ হিসেবে বলা যায় যে ক্লাসে এক জি, জি, থেকে জি। 3 নাম্বার খুব মানে ম্যাডাম বলতে শেষ, এবং ম্যাডাম হ্যাঁ যে ম্যাম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা তো বুঝে যাচ্ছি যে আচ্ছা এই দুটো তো আতল বলে। এগুলো জি। আজকাল ছাড়াও জবের সেকশনে কিন্তু যারা জব করে, যারা সার্চার মানে তেল বাজি যেটা অয়েলিং বাটারিং যেটাই বলি আমরা, ভালো হয়। জি, জি। জি জি, যারা যত বেশি বাটারিং লাগাইতে পারে, হ্যাঁ, তার মানে তো আমরা এই ক্যারেক্টারগুলো তো পাই, কিন্তু বলতে পারবো না যে আমরা যে আলোচনাগুলো করতেছি মানে এই ক্যারেক্টারগুলো কিন্তু আমাদের মধ্যে বিদ্যমান, মানে এই ক্যারেক্টারিস্টিক্স গুলা। ওকে, এবার হলো লিডার লার্নার। এই লার্নার আপনি সবসময় পাবেন। এই লার্নাররা হলো সবসময় চ্যালেঞ্জের সুযোগের অপেক্ষায় থাকে। তারা সবসময় একটি প্রকল্পের নেতৃত্ব দিতে চায়, এবং তাদের মধ্যে নিজস্ব একটি মন আছে, এবং সর্বনিম্ন নির্দেশনাবলীর সাথেও তারা সম্ভবত সেরা। মানে হলো এরা অল্প লেসন নিয়েও এদের যে কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা টিমের মতো এরা ভালো কাজ করতেছে, এবং তাদের মধ্যে একটা লিডিং ক্যাপাসিটি থাকে যে না আমি এই জিনিসটা করব, বা আমি এটা আগায় নিয়ে যাই, বা আমি এটাকে করি। মানে ওই গ্রুপের মধ্যে দেখবেন একটা টিম হয়ে গেছে, এবং তাদের মধ্যে একটা লিডারশিপ ইন্টেনশন গ্রো করে। এই ধরনের লার্নার কি আপনারা পেয়েছেন কখনো? এছাড়া আর কারো এক্সপেরিয়েন্স হয়েছে কখনো? এরকম পেজ ট্রেনিং এর মধ্যে দেখা যায় কি মানে টিম ওয়ার্কের মধ্যে একজন দেখা যায় কি লিড, এটা কিন্তু অটো চলে আসে না, এটা এই লিডার এটা কিন্তু অটো চলে আসে, এবং সে কিন্তু জায়গাটা ক্রিয়েট করে নেয়। লিডার লার্নার, হ্যাঁ হ্যাঁ, তার উপরে ভরসা জি, করে জি। যে না সে দেববাবু মনে হয় কিছু বলতে চাইছিলেন। এরকম একটা ব্যাপার থাকে। তাই যে আরেকটা যেটা হয় ফ্যামিলির মধ্যে, যেমন ধরেন কোনো ফ্যামিলিতে হাজবেন্ডরা থাকে লিড দেয়, কোনো অবশ্যই। ফ্যামিলিতে ওয়াইফরা লিড দেয়। ফ্যামিলিও কিন্তু একটা আমাদের লার্নিং বা একটা ট্রেনিং সেশন। ফ্যামিলি ম্যানেজমেন্ট কিন্তু আমাদের দেশে তো আলোচনা হয় না, বাট ফ্যামিলি ম্যানেজমেন্টের জন্য কিন্তু অনেকে কোর্সও করে বাইরে, মানে পরিবার কিভাবে ম্যানেজ করা যায়, কিভাবে বাচ্চাদেরকে ম্যানেজ করা যায়, মানে এইগুলি কিন্তু বাইরে ওরা পড়াশোনা করে অনেক প্রচুর। আমাদের সাথে এগুলো নিয়ে কেউ চিন্তাই করি না। আমরা যদি একটু মানসিকভাবে অসুস্থ হই, আমরা চিন্তা করি আমি কি পাগল নাকি যে ডাক্তারের কাছে যাবো, মানে আমরা কিন্তু এসব নিয়ে চিন্তাই করতে চাই না। কিন্তু আলটিমেটলি এটা হ্যাঁ এখন শুরু হয়েছে, এখন বোঝা শুরু করছে। হ্যাঁ এখন শুরু হয়েছে। দেববাবু আপনি জানি কি বলতে নিছিলেন? হ্যাঁ, আমি ওই লিডার লার্নার সম্পর্কে বলতে চাইছিলাম একটু। এটা হচ্ছে যে আমরা যখন দেখা যায় শিক্ষার্থীদের মধ্যে যে গ্রুপ স্টাডির একটা বিষয় থাকে,
তখন অটোমেটিকলি দেখা যায় কেউ না কেউ লিডারের দায়িত্বটা পালন করে এবং তারা মানে অ্যাসাইনমেন্ট গুলোকে কম্পাইল করে দেয়, সবগুলোকে ইজি করে দেয়। আরো যে কোয়ালিটি, হ্যাঁ হ্যাঁ, তারপর আরো যে অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যাক্টিভিটিস আছে, এই সবগুলোতে দেখা যায় ওরাই যারা লিডার, যারা স্টাডিতে ভালো দেখা যাচ্ছে লিডিং দিচ্ছে, তারাই আবার আগে আসছে। তো ওই ক্ষেত্রে দেখা যায় লিডার মূলত আসলে শুধু স্টাডি না, বেশ কিছু জি, একটা আপনি ঠিক বলছেন। তো বলা যায়। এরপর হলো কুইক ফিক্সার লার্নার। এই ধরনের ক্যারেক্টার আপনারা পেয়ে থাকবেন। কুইক ফিক্সার লার্নার হলো যাদেরকে দেখে মনে হবে সবকিছু সমাধান তাদের কাছে আছে এবং তারা একটি সংকট সমাধানের মধ্যে সবসময় আগায় থাকে এবং চিন্তা করার আগে তার কাজ করার প্রবণতা বেশি থাকে। এই ধরনের লার্নারও আপনি পাবেন। পেয়েছেন কখনো? মানে সব ক্ষেত্রে তারা আগে থাকে যে ম্যাম কোনো সমস্যা নেই, স্যার কোনো সমস্যা নেই, আমি আছি, এটা করে দেবো, আর এটা কোনো ব্যাপার না, মানে এটা সলভ করে দেবো। মানে তারা সবসময় তাদের মধ্যে একটা ফিক্সিং টেন্ডেন্সি থাকে বা তাদের, তো এই ক্যারেক্টারগুলো আমাদের সামনে পাবো আমরা ট্রেনিং। টিচাররা কি সাইড ভাই যে কনফিডেন্স লার্নারদেরকে বলা যায় কোন যারা খুব কনফিডেন্স নিজের প্রতি থাকে? বোন, আমি মনে করি এখানে যতগুলো লার্নার নিয়ে আমরা আলোচনা করলাম সবার মধ্যে কনফিডেন্স থাকে। কারণ আমরা এখানে ওই যে যাদের মধ্যে কনফিডেন্স কম থাকে তাদেরকে এখানে আমরা তাদের মধ্যে এই সমস্ত লার্নারের মধ্যে কোনো না কোনো গুণাবলী তাদের আছে। এক্স্যাক্টলি কনফিডেন্স, যে লিডারশিপ তার মধ্যে তো কনফিডেন্স আছে, যে আপনার একাডেমিক তার মধ্যেও কনফিডেন্স না, তো সে তো ওই পথে আসতে পারতো না। যে আপনার আমাদের মধ্যে সবার মধ্যে ওই কনফিডেন্সটা আছে। তো কিন্তু আমরা এই ক্যারেক্টারগুলো ভাগ ভাগ করা এই কারণে যে ওই কনফিডেন্সটাই তার এই ক্ষেত্রে কাজে আসে, এই কনফিডেন্সটা তার ওই ক্ষেত্রে কাজে আসে, এই কনফিডেন্সটা তার এই মানে কুইক ফিক্সার ক্ষেত্রে কাজে আসে। মানে কনফিডেন্সটা একটা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্যের মধ্যেই বিদ্যমান। কুইক ফিক্সার আর লার্নারের সাথে আপনাদের আর কারো কোনো পরিচিত হয়েছেন কখনো, মানে পেয়েছেন আপনাদের ট্রেনিং বা ক্লাস আওয়ারে? না, অনেকেই দেখা যায় যে অনেক লার্নারই আছে, কিন্তু কিছু কিছু লার্নারকে একটা যদি কাজ বলা হয় অনেকে উঠে আসে না, কিন্তু কি দুই একটা লার্নার থাকে এরকম, ওরা খুব দ্রুত দাঁড়ায়। কিছু একটা ধরেন ক্লাসে একটা কিছু বলার কথা বললে কয়েকজন স্টুডেন্ট থাকে, লার্নার থাকে, ওরা হাত তুলে, যেমন আমি আগে প্রথমে বলবো, তার মানে সে কুইক ফিক্স করতে চাচ্ছে। আর অনেক লার্নার আছে। আচ্ছা, এটা তো আপনি বললেন যে আমরা যখন মানে এই ধরনের কোন ধরনের ট্রেনিং যেটা হয়, যেটার সাথে লাইভ কোনো কিছুর সাথে কানেক্টেড, যেমন কুকিং করা, বেকিং করা, বিউটিফিকেশন করা, কোনো ধরনের কি বলে কার্পেন্টারি করা বা ভোকেশনাল রিলেটেড ট্রেডের ক্ষেত্রে আমরা এই কুইক ফিক্সটা বেশি দেখে থাকি আর কি, নর্মাল আমাদের একাডেমিক রিলেশনের থেকে। হ্যাঁ, আমরা ভোকেশনালের সাথে আমরা এই কুইক ফিক্স লার্নারকে বেশি পেয়ে থাকি। এবার বলেন তো যে আপনি কোন ধরনের লার্নার? আমি লিডার লার্নার সাইড ভাই, আমি একদম লিডার মানে লার্নার, ক্রিয়েটিভ যেটাকে বলে, আমি এক্সপার্ট লার্নার, যেটা এই দুইটা কি বলতে পারবে? লিডার লার্নার, আলহামদুলিল্লাহ। আর কে? তানজিম নোভা, আপনি একটু বলবেন দুটার মধ্যে? আমি লিডার। কামরুজ্জামান, এই কামরুজ্জামান স্যার আপনি বলবেন? আপনি তো আছেন আজকে। কামরুজ্জামান স্যার শুনতে পাচ্ছেন? আচ্ছা, কামরুন্নাহারা কলি, আপনি বলবেন? জি, আমি এক্সপ্লোরার, মানে আমার আসলে কোনো কিছু মানে এটা বক্সেবল থাকতে চায় না, মানে এর থেকে বেরোতে চায়। আমি আমার নিজের মতো করে কিছু একটা ক্রিয়েট করি। আর শাহিন বোন, আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। শামিমা আক্তার আছেন আপনি? আপনি বলবেন? জি, আপনি কোন ধরনের লার্নার? জি আছি। বক্সের মধ্যে থাকতে ইচ্ছা করে না, মানে এই ধরনের, মানে কোন, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে যত লার্নার তো আমরা ক্লিয়ার মোটামুটি, আলহামদুলিল্লাহ না সবাই?
জি, মোটামুটি আমরা বুঝে গেছি যে এই ধরনের লার্নার আমরা আমাদের ট্রেনিং ক্ষেত্রে বা যে কোনো জায়গায় আমরা পেয়ে থাকবো ইনশাআল্লাহ। তো আমরা এই লার্নারকে যখন কোনো কিছু বোঝাতে যাই, তো আমাদের কিন্তু একটা সবচেয়ে বড় ব্যাপার হলো কমিউনিকেশন। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এটা তো একটা কমিউনিকেশনের অংশ, পার্ট। তো কমিউনিকেশন ছাড়া তো কোনোভাবেই সম্ভব না। এই কমিউনিকেশনটাই আমরা দুই ভাবে করি সাধারণত, হয় ভার্বাল, আইদার নন ভার্বাল। তো আমরা যদি এমনি নর্মাল শব্দ দেখে যদি আমরা বুঝি যে ভার্বাল মানে হলো আমাদের উচ্চারণ বা আমাদের ভয়েস বা আমাদের কথা, আর নন ভার্বাল মানে হলো যেখানে আমাদের ভয়েস নাই। তো কেউ কি কয়েকটা উদাহরণ দেবেন যে নন ভার্বাল কি কি হতে পারে? মুনিয়াপা জি, সুন্দর। মেসেজ মেসেজ তো আপনি রাইটিং করতেছেন, তাই না? নন ভার্বাল জি জি বলেন। আর নন ভার্বাল হিসেবে আমি একটা উদাহরণ দিতে পারি। যেমন আমরা বিভিন্ন ইংলিশ মুভি দেখি, অনেকে ইংলিশ বোঝে না, কিংবা তামিল ছবিগুলো দেখি যেগুলো আসলে আমরা মুভমেন্টের উপর নির্ভর করে বুঝি যে কি ধরনের বডি মুভমেন্ট, পোস্টার, অ্যাকশন হচ্ছে। এটা ওকে নন ভার্বাল মধ্যে পড়ে না, কারণ আমরা ভাষাগুলো বুঝি না, বডি মুভমেন্টগুলো দেখে আমরা বুঝি যে কি হচ্ছে। জি, আমি যেটা বলি ভাই, এখন আমরা বুঝিনি বুঝিনি না, বুঝিনি, আরেকবার বলবেন। ওটা তো লিখিত, ক্লাস ওটা লিখিত, ক্লাসে নোট দিই, ওটা ভার্বাল। দেনকে আমরা নোট হ্যাঁ, লিখিত। জি, দিতে ভার্বাল। হ্যাঁ, নন ভার্বালের মধ্যে এই যেমন আপনি ছবি দেখান, ছবি দেখা জিজ্ঞেস করেন যে এখানে কি হতে পারে, মানে ছবি দিয়ে যে আপনি বুঝাইতেছেন যে কি হতে পারে, এটা এক ধরনের নন ভার্বাল। আবার অনেক সময় আমরা দেখি সংবাদ যখন পাঠ করে একটা পার্সন থাকে, তাহলে মুখের অভিনয় তো আসলে ফেসিয়াল এক্সপ্রেশন, কি ঘটতেছে, বডি মুভমেন্টে চলে আসছে। আই কন্টাক্ট আমাদের এখানে নাই, আপাতত সুযোগ নাই। টাচেরও কোনো সুযোগ নাই, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। কিন্তু নর্মালি আমরা কিন্তু টাচ, আই কন্ট্যাক্ট, টাচের ক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু স্পেশাল চাইল্ড যেটা হয়, বা আমাদের কিন্তু ডিসএবিলিটি থাকে আমাদের শরীরে অনেকের মানুষের, তারাও কিন্তু অনেক সময় যদি চোখে কম দেখে, তাদের কিন্তু তারা কিন্তু টাচ করেও শিখে। তো ওটা নন ভার্বাল একটা কমিউনিকেশন। আই কন্ট্যাক্ট আমরা কিন্তু চোখে চোখে কন্ট্যাক্ট করি, যেটা আমাদের সাধারণত মা আর ছেলের মধ্যে হয়, ওয়াইফ আর স্বামীর মধ্যে হয়, যাই কি করতেছো চোখ দিয়ে একজনের বুঝা দেয়, খবরদার। বা বাচ্চাদের মধ্যে হয়, বুঝা দেয় চোখে দেয়, খবরদার ধরবো না, মানে আই কন্ট্যাক্ট অথবা আই দিয়ে আমরা মেসেজ দেই। বডি মুভমেন্ট, পোস্টার, যেটা আমরা বললাম। তো আজকে যদি আমি এই ক্লাসটা যদি আমি আমরা যদি অফলাইনে নিতাম, আমি আপনাদের সামনে থাকতাম, তাহলে কিন্তু আমার বডি কিন্তু মুভ করতো, আমার হাত কিন্তু মুভ করতো, আমার ফেসিয়াল কিন্তু এক্সপ্রেশন চেঞ্জ হতো বাই দিস, মানে ইয়েতে, টাইম টু টাইম। তো আমাদের কিন্তু এগুলো নিয়ে আমাদের অনেক সময় হয়। তো এই সব কিছুই হলো আমাদের নন ভার্বাল কমিউনিকেশন। তো আমরা ক্লিয়ার তো? এটা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আরো যদি কিছু যোগ করতে চান করতে পারেন। দেব স্যার কিছু যোগ করবেন? না, ঠিক আছে। তাহলে আসি ভার্বাল। মুনি বোন যে বললেন যে ভার্বাল হলো দুইটা, একটা হলো ওরাল আর একটা হলো রিটেন। ওরাল এবং রিটেন। তো ওরালটা হলো আমরা মুখে বলি, আর রিটেনটা হলো আমরা লিখে করি, মেসেজ দেই, এটাও কিন্তু ভার্বাল। তো আমরা কিন্তু অনেক সময় কথা না বলে কিন্তু আমরা ওই কথাটাই লিখতেছি, ওটাও মানে আলটিমেটলি আমি মুখে ভার্বালি বা আমি এই জিনিসটাকে এক্সপ্রেস করতেছি। এইটা হলো আমাদের ওরাল আর রিটেন ভার্বাল কমিউনিকেশনে। আমাদের কিন্তু কুইজ থাকবে, সো বুঝে নিন কিন্তু। আবার বলি এখন প্রথম থেকে আসি একটু। টাইপ অফ কমিউনিকেশন আমাদের দুই ধরনের, একটা হলো ভার্বাল আর নন ভার্বাল। তো নন ভার্বাল যদি আমরা যেতে যাই, তাহলে নন ভার্বাল হলো আই কন্ট্যাক্ট, টাচ, বডি মুভমেন্ট অ্যান্ড পোস্চার অ্যান্ড ফেশিয়াল এক্সপ্রেশন। এই কয়েকটাগুলোকে আমরা বলি, আরো কিছু আছে, এই কয়েকটাগুলোকে আমরা বলি হলো নন ভার্বাল। টাচ মানে হলো যারা স্পেশাল থাকে, অথবা আমরা কিছু ছুঁয়ে ছুঁয়ে আমরা অনুভূতিটা নিতে পারি, যে মেসেজটা আমরা বুঝতে পারি। আই কন্ট্যাক্ট মানে আমরা চোখে চোখে দেখে আমরা মেসেজটা নেই।
আর বডি মুভমেন্ট, পোস্চার হলো আমাদের বডি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হওয়া। যেমন আমি একটু উদাহরণ দিলাম যে এটা যদি আমরা অফলাইনে ক্লাস নিতাম, আমরা যদি সবাই সামনে থাকতাম, তখন কিন্তু আমি কথা বলার সময় আমার হাত নড়তো, আমার বডি নড়তো, এটা হলো বডি মুভমেন্টের একটা এক্সপ্রেশন। তারপর ফেসিয়াল এক্সপ্রেশন, আমার কথা বলার সময় আমার চেহারা চেঞ্জ হতো, অথবা আমরা ফেসিয়াল স্মাইল দিয়েও কিন্তু আমরা বুঝি। এবং আপনি কি আমার সাথে একমত হবেন এখানে সবাই, যে আমরা যখন কারোর সাথে ফোনে কথা বলি, সেটা আমাদের আপনজন হোক আর সেটা আমাদের বাইরের মানুষ হোক, সে যদি ফোনের অপর প্রান্তে যদি হাসে, সেটাও কিন্তু আমরা এই প্রান্তে ফিল করতে পারি যে সে খুশি, নাকি ভুল বললাম? বোঝা যায়, মানে অনুভব করা যায়। এটি হলো নন ভার্বাল একটা এক্সপ্রেশন, নন ভার্বাল একটা কমিউনিকেশন, যে না। এবং আপনি যখন কোনো কাউকে যখন একটা ট্রেনিং কন্ডাক্ট করবেন, এই ট্রেনিং এ যে আমরা যে যখন ক্লাসটা নেই, এই ক্লাসটার মধ্যে যে একটা পজিটিভ ভাইব থাকে, এটা কিন্তু আমরা সবাই কিন্তু অনুভব করতে পারি, এটা কিন্তু আমরা কেউ দেখতে পারি না। এটি হলো নন ভার্বাল কমিউনিকেশন। ক্লিয়ার বোন? শাইনাপা? হ্যাঁ, ওকে। ভার্বাল কমিউনিকেশন দুই ধরনের, একটা হলো ওরাল আর একটা হলো রিটেন। তো রিটেনটা তো আমরা সবাই বুঝি, লিখিত অ্যাপ্লিকেশন থাকে, তারপরে রিজিউমের ব্যাপার থাকে, তারপর আপনার কেউ কিছু বলছেন? আচ্ছা, তো আরেকটা হলো ওরাল, মানে আমার সামনে তো স্ক্রিন, এজন্য আমি দেখতে পাচ্ছি না যে কেউ কোনো কিছু বলছেন কিনা। তো আরেকটা হলো ওরাল। ওরালটা হলো দুই ধরনের, একটা হলো ফেস টু ফেস, আমরা সামনাসামনি যে কথা বলি, আর একটা হলো ডিস্টেন্স, যেটা আমরা এখন করতেছি। আমরা এক একজন কিন্তু এখানে এক এক জায়গা থেকে, কেউ সিরাজগঞ্জে, কেউ সিলেট, কেউ চিটাগং, কেউ টাঙ্গাইল, কেউ গাজীপুর, আমরা কিন্তু এক একজন এক একটা জায়গা থেকে কথা বলতেছি, একটা জায়গা থেকে আমরা ক্লাসে সংযুক্ত হয়েছি। আমাদের কমিউনিকেশন বলতে গেলে শেষ। আমাদের যেটা পরবর্তী কথা, সেটা হলো ডাইভার্সিটি, ইকুয়ালিটি অ্যান্ড ইনক্লুশন। ডাইভার্সিটি সম্বন্ধে কার কি ধারণা আছে? ডিবি লটারি কিন্তু আমরা বলি, ডিবি কিন্তু ডাইভার্সিটি লটারি বলতো। কারো কি কোনো ধারণা আছে ডাইভার্সিটি কি? এই তিনটা শব্দ নিয়ে কার কি অপিনিয়ন আছে? ডাইভার্সিটি কি, ইকুয়ালিটি কি, ইনক্লুশনটা কি? যার ধারণা নাই সেও বলবেন যে আমার ধারণা নাই, তাহলে আমার জন্য সহজ হবে যে বলতে। আমাদের কি সবারই কি ডাইভার্সিটি সম্বন্ধে কোনো ধারণা নাই? ওকে, বলেন। ডাইভার্সিটি বলতে আমরা যেটা বুঝি, মানে বেসিক্যালি যেটা আমার মনে হয় আর কি, যে বিভিন্ন ধরনের কিছু সংমিশ্রণ, সবকিছু যেটা আর কি, আপনি কাছাকাছি চলে গেছেন। এই বলেন। জি প্লিজ। আমি একটু বলবো, ডাইভার্সিটি মানে একটা দিককে ডাইভার্ট করা, মানে একটা জায়গা থেকে তাকে চিহ্ন দিয়ে অন্যদিকে এটাও বলতে পারেন মানে কি আমরা এক স্থান থেকে আরেক স্থানে যে আসি, ওটা ডাইভার্সিটি বলা হয়। যেমন ডিবি লটারি যেটা আমরা বললাম, তো মানে একটা স্থান থেকে আপনি আরেক জায়গায় আসছেন, আর একটা স্থানে আসছেন, ওটা ডাইভার্সিটি একটা পার্ট, একটা অংশ। এই ছবিটা দেখে কি আমরা কিছু বলতে পারবো? এই ছবিটার মধ্যে কিন্তু আমাদের ডাইভার্সিটি পুরো মেসেজটা দেওয়া। দুই কালচার থেকে আসছে, সুন্দর থেকে এসেছে, ওরা দুই কালচার থেকে এসেছে। ওরা এক জায়গায় একটা জায়গায়। এর আগের টপিকটা আমি আবার একটু আসি, কি ছিল যদি বলতেন? এর আগের টপিকটা ছিল হলো ডাইভার্সিটি, ইকুয়ালিটি এন্ড ইনক্লুশন। এই তিনটা সম্বন্ধে কারো কি আপনি, সরি বুঝিনি, এটা হলো এর পরের টপিকটা, ওরালের এটার পরেরটা। আপনি কোন জায়গা থেকে মিস করছেন আমাকে বলেন? তাহলে আমি বেশ কিছু মিস করে ফেলছি। আচ্ছা, ওকে, আমি একটু এখান থেকে এই জায়গাটা তো ক্লিয়ার আমরা না? ভার্বাল, জি স্যার, হ্যাঁ জি। আপনার মাইক্রোফোনটা অফ করেন, নাহলে ইকো হচ্ছে। এখান থেকে মিস হচ্ছে। তো ওরাল ভার্বাল দুই ধরনের, একটা হলো ওরাল আর একটা হলো রিটেন। রিটেনটা হলো আমরা লিখিত যেটা দেই, অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি বা অন্যান্য রিটেন যে আমরা যেভাবে মেসেজ দেই, অথবা আমরা মোবাইলে মেসেজ করি, এটা হলো একটা ভার্বাল কমিউনিকেশন। আর ওরাল হলো যেটা আমরা
মুখে বলতেছি, ফেস টু ফেস, এবং ডিস্টেন্স, এই যে এত দূর থেকে আমরা কথা বলতেছি, এটা হলো ওরাল কমিউনিকেশন। মানে আমরা ওরালের মাধ্যমে এই কমিউনিকেশন, আমাদের লার্নারকে যে কোনো ভাবেই হোক আমার এই কমিউনিকেশনের মাধ্যমেই তাকে আমার একটা লেসন প্ল্যান বা লেসনটাকে তাকে আমার যেভাবে হোক তাকে আমার বুঝাতেই হবে। এবার ক্লিয়ার তানজিম নোভা বোন? তানজিম নোভা আপনি কি ক্লিয়ার? জি জি। এবার আমি পরের স্লাইডে ছিল ডাইভার্সিটি, ইকুয়ালিটি, ইনক্লুশন, যেটাকে আমরা বলছিলাম যে এই ছবিটার মধ্যে আমাদের মেসেজ আছে। তা মুন্নি বোন বলতেছিল আমাদেরকে একজন, যে সে বলতেছিল যে এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি ওরা দুজন দুইটা কালচার থেকে আসছে, দুইটা সংস্কৃতি, মানে একটা জায়গায় নতুন নতুন নিয়ে আসছে, দুইটা পরিবেশ থেকে আসছে। আর জানি কি সংযুক্ত করতে চাচ্ছিলেন, একটু বলতেন যদি। আমি অপেক্ষা আছি আপনাদের। আমার মনে হয় যে তারা দুই কালচার তো অবশ্যই, এমনও হতে পারে যে তারা মানে দুই কান্ট্রি থেকে তাদের জানাশোনা এবং চিঠির মাধ্যমে তাদের আদান-প্রদান হবে বলে কোনো কথা নেই, মানে আপনার তো বলতে হবে, হবে যদি আমরা পরে বুঝবো, সমস্যা নেই, আপনি বলে ফেলছেন, সমস্যা নেই তো। আচ্ছা, এরপর আর কি কিছু? দেব স্যার মনে থেমে গেছিলেন ওই সময় কি জানি বলতে গিয়ে। দেববাবু? না আসলে এটা থেকে বোঝা যাচ্ছে কৃষ্ণাঙ্গরা যারা আছে উনি হয় এই পশ্চিমা এখানে আসছেন নাকি, বা উনি আসছেন এখানে, দুইজনের মধ্যে একটা ডাইভার্সিটি প্রমোট করে। যেটা তার মানে হলো যে আমরা যদি প্রমাণ করে প্রথম এক্সপ্লেনেশনে যাই, ডাইভার্সিটি মানে বুঝতে হবে প্রত্যেকটা ব্যক্তি একক। মানে মিস্টার দেব, হিজ দ্য মিস্টার দেব, কামনার কলি, তার অল্টারনেটিভ কেউ না। মানে আমরা প্রত্যেকে আলাদা আলাদা, আমাদের প্রত্যেকে বর্ণ, লিঙ্গ, জাতিগত, ভাষাগত সবে আমরা যার যার বৈশিষ্ট্য, আমরা সবাই আমরা আলাদা। তো এই আলাদা যখন আমরা এক হব, সেটাই আমরা পরবর্তী যেতে যাবো, কিন্তু এটি হলো ডাইভার্সিটি। মানে এটা আপনি মানতে হবে যে কেউ আমরা চিটাগংয়ের, আমরা যদি আরো এই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গের সাথে আমরা না যাই, আমরা যদি এইভাবে যাই যে এখানে আমরা যারা আছি আমরা কিন্তু ডাইভার্সিটি। কেউ চিটাগংয়ের, কেউ সিলেটের, কেউ সিরাজগঞ্জের, কেউ বরিশালের, কেউ ঢাকার, কেউ কুষ্টিয়ার, কেউ সাভারের, আমরা সবই হলো ডাইভার্সিটি। কেউ ফিমেল, কেউ মেল, আমাদের কেউ একটু দেখতে সুন্দর, আমি মনে করি একটু কালো, তারপর মনে করেন যে আমাদের জাতিগত ব্যাপার আছে, ভাষাগত ব্যাপার আছে। কেউ আমরা সিলেটে বালানি বাবা, মানে ইতা বালানি, মানে নাকি ঠিক বললাম মুন্নি বোন? জি, এটা বালানি, বালা আসনি, মানে এরকম। আর চিটাগাঙ্গে কি বলে? চিটাগাঙ্গে এটা বলে বমাসনে গো। না, চিটাগাঙ্গে আছে তো আপা, শাহিন আপা আছে তো। আমার জানা মতে এইটুকু আমি জানি চিটাগাঙ্গের ভাষায়। আর কুষ্টিয়াতে ভালো আছি বলি, আর সিরাজগঞ্জের উত্তরাঞ্চল কিন্তু মানে একই। হ্যাঁ হ্যাঁ, এরকমই ভাই। এই যে কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, না, আমাদেরকে বললো যে যদি স্থানীয় ভাষায় বলি, কি বাস আছে? একজন আরো কি বাস আছে? জিজ্ঞেস করছে কে বাস। মানে এটা খুব ক্লোজ। হ্যাঁ হ্যাঁ। সাইদ ভাই আমি জি, একটা please. মিনিট নিব, একটু সাইদ ভাই একটু জাস্ট অন্য প্রসঙ্গ। সেই দিন একটা ইয়েতে জি। দেখেছি, মানে সিলেটের এবং চিটাগাঙ্গের ভাষা নিয়ে, কেউ সিলেটের ভাষাতে আসলে আহত হয়, আর এই ভাষা যখন চিটাগাঙ্গে যায় তখন সেটা নিহত হয়ে যায়। সিলেটের ভাষা আহত হয় আর চিটাগাঙ্গে গিয়ে এটা আহত হয়ে যায়। মানে আমাদের সিলেটের এবং চিটাগাঙ্গের ভাষাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং যার খুব কারণে কাছের মানুষ ছাড়া কিন্তু এটা, যেমন ধরেন আমি কিন্তু যে টমিতে যে ছিলাম, আমি ওনার সাথে 10-12 বছর তো একসাথে ছিলাম, তো আমি কিন্তু সিলেটি বুঝতে পারি কিন্তু আমি ফ্লুয়েন্টলি মারতে পারি না। মানে ব্যাপারটা এরকম, মানে আমার কিন্তু আসে না, বাট আমি কিন্তু বুঝতে পারি যে আসলে কি বলতেছে। চিটাগাঙে আমার সৌভাগ্য হয়নি। এবং মারতে পারেন না, মারতে হ্যাঁ হ্যাঁ, পারেন ওইটা তো বললাম যে মারতে পারি না আমি, তার মধ্যে করে মারতে পারি না, বাট আমি ফিল করতে পারি। তাহলে আমার ডাইভার্সিটি ক্লিয়ার। এখন যে আমরা যে কথা বললাম, এই যে কনভারসেশন গুলো হলো, এটাই হলো ডাইভার্সিটি, এবং উই আর রেসপেক্টিং ইচ আদার।
আমরা একজন একজনকে রেসপেক্ট করতেছি, আমাদের বর্ণ, আমাদের লিঙ্গ, আমাদের জাতিগত ভাষা, এই সবগুলোকে আমরা রেসপেক্ট করতেছি, এইটাই ডাইভার্সিটি। আমরা কি ভুলবো? ইনশাল্লাহ না, মানে মাথা রয়ে গেল, মানে ডাইভার্সিটি কি, আচ্ছা ঠিক আছে হচ্ছে, হতে পারে এটা। এবার হলো ইনক্লুসিভিটি। এই ডাইভার্সিটির সাথে কানেক্টেডই হলো আমাদের ইনক্লুসিভিটি। এন্ড ইনক্লুসিভিটি যেটাকে আমরা বলি ইনক্লুসিভ লার্নিং, আমরা শুরুতে বলছিলাম আজকে আমরা শিখবো। তো ইনক্লুসিভ লার্নিং এ যে একটা অপশন দেখেন আপনি, যে এই যে একজন হুইল চেয়ারে, একজন দেখেন চোখে চশমা পরা, হাতে একটা অন্ধের স্টিক, আরেকজন দেখেন মানে এই ছবির মধ্যেও কিন্তু আমাদের ইনক্লুসিভিটির মেসেজ। সকলকে সমান অধিকার এবং সুযোগ করে দেওয়ার পদ্ধতিটিকে আমরা ইনক্লুসিভিটি বলি, যেখানে কোনো জাতিগত ভেদাভেদ থাকে না, নারী পুরুষের বৈষম্য থাকে না, শারীরিক ও মানসিক দুর্বলের সকলেই সমান অধিকার পায়, সেটাই হলো ইনক্লুসিভিটি। আমরা যারা লেভেল 4 নিয়ে চিন্তা করতেছি যে আমরা লেভেল 4 দিব যে সিভিটির কারিগরি বোর্ড থেকে, তাহলে এই ইনক্লুসিভিটি কিন্তু আলাদা একটা চ্যাপ্টারই আছে, কিন্তু আমি একটা শর্টের মধ্যে আমি নিয়ে আসছি, এক কথার মধ্যে আমি নিয়ে আসছি এটা, যে ইনক্লুসিভিটি মানে হলো সকলকে সমানভাবে অগ্রাধিকার দেওয়া এবং সুযোগ সৃষ্টি করে দেওয়া পদ্ধতিকে আমরা ইনক্লুসিভিটি বলি, যেখানে কোনো জাতিগত ভেদাভেদ, নারী পুরুষের বৈষম্য, শারীরিক বা মানসিক দুর্বল সকলেই পায় সমান অধিকার। এটি হলো ইনক্লুসিভিটি লার্নিং। এখন পুরো ওয়ার্ল্ডে কিন্তু এই লার্নিংটাই চলে আসতেছে। আমরা যে প্যাডাগজি বললাম, প্যাডাগজির মেইন একটা অংশ, থিমের একটা পার্টও হলো ইনক্লুসিভিটি, কারণ প্রত্যেকে যেন সমান মানে সুবিধাটা পায় এবং সমানভাবে যেন তারা লেসনটা নিতে পারে। এটা কি ক্লিয়ার? আমরা এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। জি এখন এই ইনক্লুসিভিটি, যে আমি বললাম যে এটা আমাদের এডুকেশনে বা ট্রেনিং এ কিভাবে আসে, এটা হলো অন্তর্ভুক্তিমূলক। এই বাংলাটা খুব ইম্পর্টেন্ট। ইনক্লুসিভিটি মানে হলো অন্তর্ভুক্তি, মানে আপনি যে ওখানে মানে এই দেখেন ছবিটা, দেখেন আপনি ছবিটা বলতে কি বোঝাচ্ছে, এই পাজলটা সবাই মিলে লাগাচ্ছে, মানে সবার পার্টিসিপেশনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি তো ট্রেনার হিসেবে আপনার পার্ট থেকে আপনি চেষ্টা করে যাবেন, এখন বাকিটা তো লার্নারের উপর ডিপেন্ড করবে যে সে কতটুকু নেবে, কিন্তু আপনি আপনার জায়গা থেকে 100% ট্রাই করে যাবেন। অন্তর্ভুক্তিমূলক অনুশীলন হলো শিক্ষার একটি পদ্ধতি যা শিক্ষার্থীদের বৈচিত্র্য, যেমন শুরুতে কিন্তু আমার বোনটা একটা বলছিল, মুন্নি বোন, যে উনি বলছিলেন যে বৈচিত্র্য, তা এই মানে কি ডাইভার্সিটিকে স্বীকৃতি দেয়, মানে শিক্ষার্থীদের যে বৈচিত্র্য, মানে তারা যে বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্নভাবে আসছে, এটাকে তাদেরকে স্বীকৃতি দেয়, মানে তার থেকে এটাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনি চিটাগং, আপনি কুমিল্লা, আপনি আচ্ছা ঠিক আছে, আমি মানে আমাদের মধ্যে ওই রেশারেশি নাই, মানে এইটাকে অ্যাপ্রিসিয়েট করে একটা ট্রেনিং এ। সমস্ত শিক্ষার্থীদের কোর্সের বিষয়বস্তু অ্যাক্সেস করা সক্ষম করে। অ্যাক্সেস মানে হলো যে আপনার মধ্যে ওই যে একটু আগে বললাম যেটা আমরা ইনক্লুসিভিটি, যে আগের স্লাইডে যদি আমি যাই, মানে একজন একটু হুইল চেয়ারে বসছে, একজন চোখে কম দেখে স্টিক নিয়ে আসছে, মানে এদেরকে সবাইকে আপনি অ্যাক্সেস করার সুযোগ দিচ্ছেন। তারপর হলো এবং শেখার ক্রিয়াকলাপে পুরোপুরি অংশগ্রহণ করে এবং মূল্যায়নে তাদের জ্ঞান এবং শক্তি প্রদর্শন করে, মানে যখন তারা অ্যাসেসমেন্ট করে, মানে তারা যখন আমরা যখন এই সেশনের পর কিন্তু আমাদের কিন্তু আজকে একটা বিশাল আলোচনা আছে যে পরবর্তী সেশনে আমরা কি করব, আমাদের কিন্তু অ্যাসেসমেন্ট হবে। অ্যাসেসমেন্ট মানে হচ্ছে আমরা প্রত্যেকেই নিজেরা আবার একটা করে ক্লাস নিব, তার মানে কি ওই সময় কিন্তু আমাদের অ্যাসেসমেন্ট হবে, মানে মূল্যায়ন, মানে আপনি যখন মূল্যায়নের সময়টা আসলো তখন আপনি আপনার শক্তিটা প্রদর্শন করতেছেন, কারণ আপনাকে সমস্ত স্পেস দেওয়া হচ্ছে। এমন আমাদের এখানে যেমন কামরুজ্জামান স্যার, উনি একটু কম্পিউটার দুর্বল, বা আমাদের দেববাবু উনি যদি একটু কম্পিউটার দুর্বল থাকে, আমাদের মুন্নি বোন উনি যদি একটু কম্পিউটার, তাকে যদি ওই স্পেসটা দিয়ে দেওয়া হয় যে হ্যাঁ ঠিক আছে আপনি একটু সাপোর্ট নেন আমার থেকে, আপনি কোনো মতে আপনি যে এই দুর্বলতাগুলো কাটায় আসেন, তাহলে কিন্তু সে সহজেই তার শক্তিটাকে প্রদর্শন করতে পারবে, সে সহজেই তার ওই মূল্যায়নের জায়গাটা সে মানে অ্যাসেসমেন্টের জায়গাটা সে ফুলফিল করতে পারবে। আমি কি বেশি তাড়াহুড়া করে বললাম? আর একটু স্লো যাব না? ঠিক আছে, এবার আবার একটু স্লো করে তারপরে বলি। অন্তর্ভুক্তিমূলক অনুশীলন হলো একটি শিক্ষা পদ্ধতি যা শিক্ষার্থীদের বৈচিত্র্য, মানে যেটা আমরা বলেছিলাম ডাইভার্সিটি, এই বৈচিত্র্যকে অ্যাপ্রিসিয়েট করে, স্বীকৃতি দেয়। সমস্ত শিক্ষার্থীদের কোর্সের বিষয়বস্তু
অ্যাক্সেস করা সক্ষম করে। আপনি কম্পিউটার দুর্বল, আপনি পাওয়ার পয়েন্টে দুর্বল, আপনি ইন্টারনেটে দুর্বল, আপনাকে আমি সাহায্য করতেছি। এই জায়গাটা তাকে অ্যাক্সেস করার ক্ষেত্রে সাপোর্ট দেয় এবং শেখার ক্রিয়াকলাপে মানে শেখার সময় যেই তাদের যে অ্যাক্টিভিটিস হয়, ক্রিয়াকলাপ বলতে এখানে অ্যাক্টিভিটিস বোঝাচ্ছে, পুরোপুরি তারা অংশগ্রহণ করতে পারে এবং মূল্যায়নের সময় মানে অ্যাসেসমেন্টের সময় তাদের জ্ঞান, তাদের যে নলেজ আছে এবং তাদের যে শক্তি আছে, পাওয়ার আছে, তারা সেটা প্রকাশ করতে পারে বা প্রদর্শন করতে পারে। এটাই হলো ইনক্লুসিভিটি ইন এডুকেশন অর ট্রেনিং। কেউ যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন, বা নতুন কিছু যদি যোগ করতে চান যোগ করতে পারেন। কিছু না বলে তো আমি এভাবেই চুপ থাকবো। ঠিক আছে, এই ছবিটা দেখে আমরা কি বুঝি? সরি, বুঝিনি। সবাই জয়ের জন্য আগাচ্ছে। না, কিন্তু একজন তো জানতে পারতেছে না। সবাই জয়ের জন্য আগাচ্ছে, মানে উইন হওয়ার জন্য আগাচ্ছে। ও তো সুযোগ পাচ্ছে না, ওর সুযোগটা কারণ ওখানে যেই ইনক্লুশন হয়নি। ইনক্লুসিভিটি না। সুন্দর সুন্দর কথা বলছেন। হ্যাঁ, ইনক্লুসিভিটি না, তার মানে কি ওর একটা সাহায্যের জন্য একটা সাপোর্ট লাগবে। মানে একটা যদি এখানে একটা তক্তা দেওয়া থাকতো তাহলে কিন্তু খুব সহজেই সে এদের সাথে চেষ্টা করতে পারতো তার শক্তিটা প্রদর্শন করা। মানে তার যেই মূল্যায়নের যে সময়টা আসছে, দৌড়ানোর জন্য যে অ্যাসেসমেন্টের সময় আসছে, সেখানে সে চেষ্টাটা করতে পারতো। তার কিন্তু সেই সুযোগটা নাই, তার মানে ইনক্লুসিভিটি নাই, তার এডুকেশনের মধ্যে বা তার ট্রেনিং এর মধ্যে ইনক্লুসিভিটিটা নেই। তাহলে কিভাবে আমরা নিয়ে আসতে পারি? মানে যদি আমার যদি টুল এরকম তিনটা সমান সমান থাকে, এখানে তো ইনক্লুসিভিটি আছে, আছে না? না, কিভাবে নাই? না, দ্বিতীয় ছবিটাতে আছে, প্রথম ছবিটা সেকেন্ড ছবিটাতে আছে। পরের ছবিটাতে আছে। এখানে হ্যাঁ হ্যাঁ, ইকুয়ালিটি আর ইকুইটির একটা ব্যাপার আছে। তার মানে এইখানে ইকুইটি, আমরা তো এখন ইকুইটি মানে ইকুইটি ব্যাপারটা কিন্তু বুঝে গেছি, মানে সবাইকে সমানভাবে। আর ইকুইটি মানে হলো ইনক্লুসিভিটি, মানে আপনি যখন সবাইকে সুযোগ করে দিচ্ছেন এবং ওই জায়গাগুলোকে আপনি ফিল আপ করে দিচ্ছেন। যেমন আমি একটাকে বললাম যে আমরা যদি এই ট্রেনিংটাকে শেষ দিন পর্যন্ত সাকসেসফুলি নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ইকুয়ালিটি এটাকে পারফেক্ট লেভেলে নিয়ে আসতে হবে। যার কম্পিউটার দুর্বলতা আছে, তার যার ওখানে দুর্বলতা আছে, ডিজিটাল অন্য জায়গায় দুর্বলতা আছে, তাদেরকে যদি ওই জায়গাটা কাটায় এনে যদি আমি তাদেরকে লেভেল করতে পারি, তাহলে তাদের শক্তি সবাই সমানভাবে দিতে পারবে। যেমন আমার বোন কিন্তু শুরুতে একটা কথা বলছিল যে কনফিডেন্স কিন্তু সবারই আছে এখানে, আমি মনে করি, কিন্তু কনফিডেন্স শো করার অ্যাবিলিটি সবার নেই। যেমন উদাহরণ দেই, যেমন ধরেন আপনাকে যদি এই যে কামরুন্নাহার কলিকে যদি বলা হয় যে আপনাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া হলো যে নাও শো ইউর লিডারশিপ, সে কিন্তু তার লিডারশিপটা শো করতে পারবে। মানে হলো আমাদের প্ল্যাটফর্মটা ইম্পর্টেন্ট, আমাদের পরিস্থিতি, সময়, অর্থ, পরিবেশ, পজিশন আমাদের কিন্তু সেই কনফিডেন্স লেভেলটাকে আমাদেরকে অ্যাপ্রিশিয়েট করে সেই জায়গাটা নিয়ে যায়। দেববাবু, আমি কি ভুল বললাম? হ্যাঁ না মানে হ্যাঁ, না, ঠিক আছে। একদম ঠিক বলছেন না? মানে আমাদের আজকে যদি আপনি না, কোনো একদম ঠিক দেববাবু না বলছেন। হইতেন, আপনি যদি এখনো জীবনের ওই পর্যায়ে এখনো পর্যন্ত না আসতে পারতেন, আপনার কনফিডেন্স লেভেল কি এই লেভেলে থাকতো না? আপনার পজিশন, অবস্থান এবং আপনি আপগ্রেড করার চিন্তা ভাবনা আপনাকে কিন্তু ডে বাই ডে ওই জায়গাটায় নিয়ে যাচ্ছে। এজন্য মানে কনফিডেন্স লেভেল কিন্তু সবাই থাকে এবং কেউ কেউ এটা ফার্নিশ করে, কেউ কেউ আস্তে 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 ঝরে তার কনফিডেন্স লেভেলটাকে সে ডিস্ট্রয় করে দেয়। তো এবং সে ধীরে ধীরে যে তার যে একটা অস্তিত্ব ছিল, যেমন আমি রিসেন্টলি একটা মজার জিনিস জানলাম, সেটা হলো যে আমি তো টুকটাক মানে এখানে ওখানে ঘাটি, তো হারিকিরি মানে হলো জাপানের একটা ওয়ার্ড। তো এরা সবসময় ফাইটিং করে। তো এরা, আমি একটু শর্ট করে বলতেছি আর কি, তো এরা একটা সময় আসে মানে যখন মানে কুস্তি টুস্তি এগুলি করে, তো একটা পর্যায়ে আসার পর এরা কি করে যে বসে থাকতে থাকতে তারা অলস হয়ে যায়। অলস হয়ে যাওয়ার পর তাদের যখন শত্রুপক্ষে মারতে আসে, তারা নিজেরা সুইসাইড করে তারা কি করে নিজের নারী ভুঁড়ি সব কেটে ফেলে এবং তাদের শরীরটাকে দুর্গন্ধ বানায় ফেলে এই কারণে যে আশপাশ থেকে যেন
তার গন্ধে যেন তার শত্রুপক্ষ তার কাছে না আসে। আমি খুব শর্ট করে বলছি, এটা আরো বিস্তারিত আছে। এই কথাটা আমি এর জন্য বলছি, আমাদের জীবন যেন হারিকিরি না হয়। আমাদের যে কনফিডেন্স আছে, আমাদের যে ওটাকে যেন আমাদের ডিস্ট্রয় হইতে দেওয়াটা মানে ঠিক হবে না কখনো। তো এইটার জন্য সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো নিজেকে বিজি রাখা। কারণ আপনি যখন নিজেকে বিজি রাখবেন, নিজেকে কোনো একটা, আপনি যে জায়গাটা যোগ্যতা আপনি মনে করেন যে আমার এই জায়গাটা যোগ্যতা আছে, সেই জায়গাটা যখনই আপনি ফার্নিশ করবেন, ওটা কিন্তু ডে বাই ডে ওটাকে আরো কিন্তু ফ্লারিশ হবে, এটা আরো পরিস্ফুটিত হবে। কেউ কি একমত না দ্বিমত? জি, থ্যাংক ইউ। জি স্যার। পরের স্লাইডে যাই। হ্যাঁ, আমরা তো এই জায়গাটা বুঝে গেছি। এটিকে বলি আমরা রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। মানে আমাদের মধ্যে যাদের ট্রেনিং করার সময় বা কোনো দুর্বলতা থাকে, সেটা প্রতিবন্ধী হতে পারি আমরা, শিক্ষা একটু ইংলিশ কম বুঝতে পারি আমরা, বাংলা একটু কম বুঝতে পারি। সবাই যে আমরা ইংলিশ ভালো বুঝি তাও তো না, আবার আমার মধ্যে সবাই যে আমরা বাংলা ভালো বুঝি তাও না। আমাদের মধ্যে অনেকে আছে যারা বাংলা কম ভালো বুঝে, বাংলা পড়তেই পারে না। এখনকার যে জেনারেশন বেরোচ্ছে আমাদের ছেলেমেয়েরা কম বেশি, তো বাংলায় ভালো করতে পারে না। তাকে ওই রিজনেবল অ্যাডজাস্টমেন্ট, মানে তাকে ওই অ্যাডজাস্টমেন্টটা ফুলফিল করে দেওয়া, তার যে সেজন্য বাংলাটা বুঝে। আবার দেখা গেছে যে আমাদের এমন আছে যে আমার হাতটা আমি উঁচাতে পারি না, তো আমাকে যদি এমন একটা কিছু দিয়ে দেওয়া হয় যেন আমার ওইখানে, যেমন এই আগের ছবিটা যদি আমরা দেখতাম, এখানে ওই যে ইকুইটির যে ব্যাপারটা বললো, যে তাদেরকে ইকুয়াল করে দেওয়া হলো, যে এই সে একটু শর্ট, তাকে যদি একটু ডাবল ভাবে দেওয়া হয়, এইটি হলো রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। মানে তাকে ওই লেভেলে নিয়ে আসা হলো যে না, তুমি এখন এই লেভেলে আসছো, তুমি দেখো। এই জায়গাটা পরিপূর্ণ করে দেওয়াটাই হলো আমাদের রিজনেবল অ্যাডজাস্টমেন্ট। আমি যদি একটু বলি, কারণ মাইক্রোফোনটা অন না। রিজনেবল অ্যাডজাস্টমেন্ট মানে হলো যুক্তিসঙ্গত সমন্বয়। মানে আপনি এমনি সমন্বয় করতে পারবেন না, এটা অবশ্যই যুক্তি থাকতে হবে, এটা অবশ্যই একটা কোনো রিজন থাকতে হবে, এটা একটা কারণ থাকতে হবে। এবং যুক্তিসঙ্গত সমন্বয় হলো শিক্ষা ট্রেনিং প্রদানকারী কর্তৃক গৃহীত পদক্ষেপ। মানে যে ট্রেনিং দেবে এটা তার দায়িত্ব, যে ক্লাস নেবে এটা তার রেসপন্সিবিলিটি, যাতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা যেন তাদের সেই প্রতিবন্ধকতা দূর করে শিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণ নিতে সক্ষম হয়। ক্লিয়ার? জি স্যার। এই ছবি দেখে আমরা কি বুঝি? এই ছবির মধ্যে একটা ডিফারেন্স আছে। হ্যাঁ, কিন্তু একজন কিন্তু বিভিন্ন এজের না। এইজের দেখা যাচ্ছে। সামনে যিনি আছেন ইনি আর বাকিদের বয়স কি এক? বিভিন্ন বয়সের, হ্যাঁ, এটা একদম এক্স্যাক্টলি অ্যাপ্রোপ্রিয়েট বর্ণনা করছেন আপনি। তবে আমরা এখানে যেটা আসবো, সেটা এই ছবিটার মেইন যে উদ্দেশ্য, সেটা হলো অ্যাডাল্ট লার্নার। অ্যাসেসমেন্ট করেছে ওরা বিভিন্ন এইজের, ওরা এটা না, আমরা এখানে মানে আপনি যে মেসেজগুলো দিচ্ছেন এটা হলো এক্স্যাক্টলি ওই কথা, কিন্তু আমরা এখানে যে উদ্দেশ্যে ছবিটা দেখাচ্ছি সেটা হলো যে অ্যাডাল্ট লার্নার। অ্যাডাল্ট লার্নার মানে হলো যারা সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক পরিপক্ক শিক্ষার্থী, যিনি শিখতে আগ্রহী, তাকে বলি আমরা অ্যাডাল্ট লার্নার। আমরা কি এখানে অ্যাডাল্ট লার্নার? জি, সবাই অ্যাডাল্ট লার্নার। তাহলে অ্যাডাল্ট লার্নার কি ভালোবাসা, কি পছন্দ করে না, মানে কিভাবে আপনি একটা অ্যাডাল্ট লার্নারকে আপনার ট্রেনিং এ, মানে আপনি তাদেরকে সংযুক্ত করতে পারবেন, মানে তাদেরকে এঙ্গেজ করতে পারবেন, কি 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 কারণে? মানে এটা জানাটা খুব দরকার। আমি একটা ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছিল, আমি পারফেক্টলি উত্তর প্লিজ। দিতে পারিনি। জি জি, অবশ্যই। আমি দুই একটা বলবো সাইদ ভাই। অ্যাডাল্ট লার্নারের সাথে সবসময় বন্ধুসুলভ একটা আচরণ থাকতে হবে, যাতে তাকে কখনোই এই সেজন্য ফোর্সফুল ফিল করতে পারে, মানে কি বলবো, মানে সে শিক্ষার্থী হিসেবে ট্রিট করাটা একটু কম করতে হবে। আর সেকেন্ড হলো তাদেরকে সবসময় রেসপেক্ট দিয়ে কথা বলতে হয়। রেসপেক্টেবল একটা জায়গা থাকে অ্যাডাল্ট লার্নারের ক্ষেত্রে, তো তাদেরকে রেসপেক্ট দিয়ে একটা কথা বলতে হয়, তাদের সাথে বন্ধুসুলভ একটা আচরণ করতে হয়, এবং তাদের ক্ষেত্রে সবসময় একটা
খোলামেলা আচ্ছা, এটা আলোচনার আমাদের সবাই মধ্যে অংশগ্রহণ করতে হবে এই ভালো কারণে, হয় দেখলাম। বিকজ এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। কারণ আমরা এই যে বয়সে চলে আসছে, সেই বয়সে কিন্তু আমাদের ট্রেনিং কন্ডাক্ট করতে গেলে, কিন্তু অনলাইন ট্রেনিং হতে গেলে আমাদের কিন্তু, আমরা যদি চিন্তা করি যে আমরা একটা সাবজেক্ট নিয়ে করব, তখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম কিন্তু আমাদের অ্যাডাল্ট লার্নার হবে। তো অ্যাডাল্ট লার্নার সাথে এটা আমাদের সবারই কম বেশি পার্টিসিপেট করতে হবে, যে আর কে কার কি মনে হয় যে এইটা অ্যাডাল্ট লার্নারকে আমি এইভাবে এঙ্গেজ করতে পারবো। আপার থেকে পয়েন্ট আসছে কয়টা? একটা হলো রেসপেক্ট, আপার থেকে পয়েন্ট আসছে হলো যে তাকে ফোর্স করা যাবে না, মানে তার সাথে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার দিতে হবে, পরিবেশ দিতে হবে। আর কার কি আসে? জি, শুনছি। হ্যালো, আইডেন্টিফায়ারের ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে ডিসকাশন টাইপ, একটা টপিক ছুড়ে দেয়, তারপর তাদের মধ্যে থেকে টপিকগুলো তার মানে কি, তাকে মূল্যায়ন করা, মানে আমি যদি বলি তার ওপিনিয়নটাকে রেসপেক্ট করা, তার ওপিনিয়নটাকে আপনি মূল্যায়ন করতেছেন। মানে ইন শর্ট যদি আমি এক কথায় যদি নিয়ে আসি, তাহলে যে সে যে একটা কথা বললো, প্রস্তাব দিল, বা সে যে বললো যে এটা আমার কাছে মনে হচ্ছে এটা, তখন আপনি তার রেসপেক্ট, তার যে এই ওপিনিয়নটা, এটাকে আপনি রেসপেক্ট করলেন। না নাহলে বললেন, তাকে যদি আপনি এটা বলেন না আপনি কি জানেন নাকি, আপনি কম জানেন, আমি কম জানি, মানে তাহলে কিন্তু তার আর এঙ্গেজমেন্ট থাকবে না। তা আপনার পয়েন্ট থেকে এটা চলে আসলো যে তার যে ওপিনিয়ন সেটা রেসপেক্ট করতে হবে। আমি একটা প্রশ্ন করবো, জি, বলেন। আমি ওই প্রশ্নটার সম্মুখীন হয়েছি, যে প্রশ্নটা এরকম করা হয় যে আপনি যখন অ্যাডাল্ট লার্নারদেরকে আপনি যখন ট্রেনিং করাবেন, সেক্ষেত্রে আপনি কোন ওয়েটা তাদের জন্য অ্যাপ্লাই করবেন। প্রশ্নটা ছিল এরকম আর কি, যে কোন ওয়েটা আপনি ইফেক্টিভ হবে, পারফেক্ট হবে। আমরা সেটা আসতেছি, আমি এই স্লাইডের উপরে লেখা আছে, আমি আসতেছি। আপনি প্রশ্নের উত্তর আপনি পরবর্তী যে আমি যে স্লাইডের যেটা দেখাবো এটার মধ্যে আপনি পেয়ে যাবেন। আমি বাকিদের থেকে আরো একটা পয়েন্ট চাচ্ছি। আমার মনে হয় যে ইন্টারপার্সোনাল, তার মানে আপনি ইন্টারপার্সোনাল স্কিলটা বুঝে গেছেন। থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ যে আপনি এটা বুঝছেন, যে তাকে সাহায্যকারী হাত বাড়ায় নিয়ে আসা, তার ভিতর থেকে তাকে মোটিভেট করা, তাকে ওই জিনিসটাকে তাকে বোঝানো যে আমি আপনার সাথে আছি, আপনি চিন্তা করেন না, আপনি আগান। বা তার মধ্যে দুর্বলতা থাকে, সেই দুর্বলতাটাকে আপলিফট করা, মানে ওইটাকে জাগিয়ে তোলা, এটাই তো বোঝাতে চাচ্ছেন আপনি। জি, ক্লিয়ার। তানজিম বাবু, আপনি যদি কিছু বলতেন। জি 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 স্যার, আমার মনে হয় যে এখানে যেহেতু সবাই অ্যাডাল্ট লার্নার, তো কেউ নিজে থেকে নিজেকে প্রকাশ করবে না। যে ট্রেনিং দিবে তার বুঝে নিতে হবে যে কার কতটুকু মানে অপ্রাপ্ততা আছে, কিংবা কার কতটুকু দরকার। কারণ এখানে তো সবাই সমান না। আর যেহেতু এরা মানে কি বলবো, যে অল্প বয়স না, সবাই বয়স্ক, সো বলতে তারা লজ্জাবোধ করবে। সো ট্রেনারের বুঝে নিতে হবে। তাহলে আমি এখানে চলে আসতেছি আমার সেই আন্ডারস্ট্যান্ড ইউর লার্নারে, মানে ট্রেনারে বুঝে নিতে হবে যে আমার এই লার্নারটা কোন লার্নার। জি জি, দেব বাবু, আপনি যদি কিছু বলতেন স্যার। জি স্যার, এটাই। জি, গুরুত্বটা আমি মানে আপনার কথা সবগুলো পয়েন্টই চলে আসছে এখানে। গুরুত্বটা বুঝতে হবে যে সেইখানে মোটামুটি আমার যেটা নিড, হ্যাঁ, আমার যেটা নিড, অনেক সময় আমার ডিসেবিলিটির জন্য ওই নিডটা ফুলফিল হচ্ছে না। তো আপনার এটা বুঝে নিতে হবে যে এই নিডটা কি আসলে আমার, এবং ওই ডিসেবিলিটিটাই যাতে আমার মানে এবিলিটি। কামরুজ্জামান স্যার, আপনি কি আছেন আমাদের সাথে? কামরুজ্জামান স্যার, আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, তো আমি যদি বলি, দেখেন তো আমার এই কথাগুলোর মধ্যে আসে কিনা, যে আমার বোনটা যে বললেন আপনি, যে একটা অ্যাডাল্ট লার্নারকে আপনি কিভাবে এঙ্গেজ করবেন, বা তাকে আপনি কিভাবে আপনি তার সেশনটা আপনি তাকে দিবেন, এইটাই তো আপনার প্রশ্ন ছিল শাহিন বোন, আপনার মানে আপনি কি ভূমিকা নেবেন। জি, তাহলে ফার্স্টে হলো, জি, তাহলে আমার কি ফার্স্টে হলো অবজেক্টিভ। সে তাকে বুঝাতে হবে যে আপনি যে এই কোর্সটা করবেন, বা আপনি যে ট্রেনিংটা নেবেন, বা আপনি যে আমার সাথে আসবেন, আপনার উদ্দেশ্যটা কি, আপনি কি সুবিধা পাবেন, আপনার কি লাভ হবে। এই লাভ ছাড়া অ্যাডাল্টরা কখনোই মুভ করবে না। একমত?
একমত। মানে আপনারা আজকে এখানে যারা ট্রেনিং এ আসছেন তারা যদি ফিল করতেন যে এটা আমার দরকার, মানে আপনার অবজেক্টিভটা আপনি শিওর, আপনি আমি বেনিফিটটা আপনাকে বুঝাতে পারছি, দেন কিন্তু আপনি আসছেন। প্রথমে নিয়ে আসলাম, আমি আপনাকে এঙ্গেজ করলাম, আনার পর আমি কি করলাম, আপনাকে সেলফ ডাইরেক্টিং করলাম। মানে হলো যে আপনাকে আপনার উপর ছেড়ে দিলাম যে আপনি এবার আপনার নিজের নির্দেশনা নিজে নিচ্ছেন। দো আমি আপনাকে ট্রেনিংটা কন্ডাক্ট করতেছি, কিন্তু একজন লার্নার, অ্যাডাল্ট লার্নার ফিল করতে হবে যে আমি এত এই ট্রেনিংটা যে আমি এঙ্গেজ হয়েছি, আসলে তো আমি নিজেই সবকিছু করতেছি, মানে স্বনির্দেশনা। আপনারা কিন্তু যা যা ওপিনিয়ন দিচ্ছেন সেই ওপিনিয়ন গুলাই কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করতে, সেটাই কিন্তু আমাদের স্লাইডে, কারণ আমি জানি আপনারা এই কথাগুলাই বলবেন কম বেশি। তার মানে কি সে নিজে ফিল করতে পারতেছে যে এখানে তো আমি আমার কথাগুলো তো হচ্ছে, মানে আমার কথাগুলো তো অ্যাকসেপ্টেন্স হচ্ছে। মানে যে কথাটা আমার বোনটা প্রথমে বললো যে আমার কথার জন্য একটা মূল্য থাকে, মানে আমার কথাটার জন্য একটা ভ্যালু থাকে এবং রেসপেক্ট থাকে। মানে স্বনির্দেশনা যখন হয়, আমি এক কথা নিয়ে আসছি আর কি, মানে আপনি যখন কাউকে তাকে তার জায়গায় যখন আপনি ছেড়ে দিলেন, তাকে তো রেসপেক্টই করলেন তার কথাগুলো। এবং আরেকটা কথা চলে আসছে, দেখেন নট ইম্পোজিং, কোনো অ্যাডাল্ট লার্নারকে আপনি চাপিয়ে দিতে পারবেন না, তাই কালকে কিন্তু আসতেই হবে, কালকে কিন্তু ভেজাল আপনার এই সে, মানে ইউ কান ডু দ্যাট। মানে অ্যাডাল্ট লার্নারের সাথে আপনি এইভাবে আচরণ করতেই পারবেন না, মানে আপনি তারা বিমুখ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তারা ওখান থেকে চলে। তো মেইন যেটা, আমি আপনি যদি মনে হয় শাহিন বোন যে আপনি এইখান থেকে উত্তর পেয়েছেন, না হলে আমি আরো কিছু বলতে হবে। হ্যাঁ, মানে আমার যে মূল জানার ব্যাপার সেটা হচ্ছে মানে Fixed? ঠিক কোন আচ্ছা। ওয়েতে, মানে কিছু ফিক্সড একটা ওয়ে থাকে, যেমন ডিসকাশন টাইপ বা এঙ্গেজ টাইপ, এরকম মানে কিছু ফিক্সড আছে কিনা যে আমি অ্যাডাল্টদেরকে এই ওয়েতে আগাবো আর যারা নন অ্যাডাল্ট না, তাদেরকে আমি এখন এই এটা ওয়েতে আমি আসতেছি আগাবো। আপনাকে, আপনি কোশ্চেনটা আপনি আগে প্রথম বলেন আপনি এটা ক্লিয়ার কিনা, এখানে যে উদ্দেশ্য এটা আপনি ক্লিয়ার। হ্যাঁ, এবার আমি পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপটা হলো, আপনি যদি এখন চিন্তা করে দেখেন যে আমি তাকে ফ্যামিলি প্ল্যানিং ট্রেনিং দিচ্ছি, এক্সাম্পল আমি ফ্যামিলি প্ল্যানিং এর কথা নিয়ে আসছি, ফ্যামিলি প্ল্যানিং ট্রেনিং দিচ্ছি, আমি যদি চিন্তা করি যে আপনি তাকে ডায়রিয়া বা স্যানিটাইজিং ট্রেনিং দিচ্ছেন, প্রত্যেকটা কিন্তু উদ্দেশ্য কিন্তু ডিফারেন্ট। আমি তাকে বিজনেসের ট্রেনিং দিচ্ছি, ওইটাও কিন্তু বিজনেসের ট্রেনিং, মানে আপনার উদ্দেশ্য অনুসারে কিন্তু আপনার মডিউল ডিফারেন্ট হবে, আপনার কাউন্সিলিং ডিফারেন্ট হবে, আপনার অ্যাপ্রোচিং ডিফারেন্ট হবে। এখন আপনি যদি আমি যদি এই পাওয়ার পয়েন্ট স্লাইড যদি আমি গ্রামের 40 বছরের মহিলার কাছে নিয়ে যাই, সে কি আমার এই স্লাইড দেখে বোঝার জন্য ইচ্ছা করবে? না, তাকে তখন আমার কি করতে হবে, প্রিন্টেড কিছু ছবি নিয়ে লিখে বুঝাতে হবে যে খালা আপনি যে এটা করবেন, আপনি যে একটু আসতে হবে বাপা, তাহলে আপনি এই দেখেন এখানে কিন্তু এই কথাগুলো লেখা আছে, এগুলি করলে আপনার এই হবে। মানে এটা কিন্তু ডিপেন্ড করে হলো আপনি কোন জায়গায় ট্রেনিং দিচ্ছেন, আপনার লার্নার কারা, সেই অনুসারে কিন্তু আপনার প্ল্যানিংটা আপনার ডিফারেন্ট হয়ে যাবে। আমি মনে হয় আপনি ওই জায়গায় যেতে পারিনি। হ্যাঁ, এবার আপনি যদি আমাকে একটু সহজ করে বলেন যে আপনি কোন টপিকসটা নিয়ে যেতে, আমি আরেকটু এলাবোরেট করতে পারবো। একটা টপিকস আমাকে ছুড়ে দেন যে এই জিনিসটা আমি শিখাতে চাচ্ছি আমার অ্যাডাল্টকে, আমি তাকে কোন ওয়েতে যাব, একটা টপিকস দেন আমাকে। ধরেন আমি আমার অ্যাডাল্টদেরকে জি, কিছু, যেমন এখন যে কোভিড সিচুয়েশন চলছে, হ্যাঁ, মানে মুখে মাস্ক পরেন, মুখে মাস্ক পরেন, তারপর আপনার হাত ধোন। আমি এবার আসি আপনার, এখন আপনার এটা কিন্তু আমাদের প্রথম কথা হলো যে আমি যে অ্যাডাল্ট লার্নারদেরকে শিখাবো, এটা কিন্তু আমরা আমাদের ফরম্যাটটা ক্লিয়ার যে আমরা তাকে কিভাবে এই মেসেজটা তাকে থ্রো করব, যেভাবে তার মাথা আমি এটা দিব। এখন আপনার প্রথম প্রশ্ন যেটা আসতেছে সেটা হলো যে আপনি যে অ্যাডাল্ট লার্নারকে আপনি নিয়ে আসতেছেন, সেটা কি 4 দেওয়ালের মধ্যে নাকি আপনি ডোর টু ডোর যাচ্ছেন? যদি ডোর টু ডোর হয়, আপনার লার্নিং প্ল্যান হবে, সেশন প্ল্যান হবে ডিফারেন্ট। আর যদি আপনি একটা রুমের মধ্যে 4 দেওয়ালের মধ্যে তাকে নিয়ে আসেন, তখন কিন্তু আপনার প্ল্যানিং হয়ে যাবে ডিফারেন্ট। একমত? হ্যাঁ, এটা ডিফারেন্ট হবে যদি আমি দুটোই করতে হয়। কিছু সময় দেখা যায় কি আমার ডোর টু ডোর করতে হচ্ছে, যেমন এখন কোভিড সিচুয়েশন আমাকে ডোর টু ডোর দিয়ে করতে হচ্ছে। যখন কোভিড আচ্ছা, এবার আসুন এই যে আমরা যে এখন ডোর টু ডোর থেকে আমরা ডোর টু ডোর যাচ্ছি, ডোর টু ডোর যদি থাকে তাহলে তো আমার কাছে অবশ্যই ম্যানুয়াল থাকবে, কিছু ম্যানুয়াল থাকবে। এখন ইনক্লুসিভিটি অ্যাপ্লাই করতে হবে। ইনক্লুসিভিটি কিভাবে? আমি মনে করেন যে আপনি ডোর টু ডোর তো কারো বাসা যাচ্ছেন,
যে বলতেছেন যে আপনার খালা কেমন আছেন, উঠানে তাদের একটা পিড়ি থাকে বা বসার স্থান থাকে, আপনি ওখানে যে বসে পড়লেন, তাহলে কি সে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কথা শোনার জন্য কিন্তু সে মানসিকভাবে সে কিন্তু অ্যাকসেপ্ট করে নিল যে আপনার কথা সে শুনবে। প্রিপেয়ার না। হ্যাঁ, আপনি এই স্পেসটা করে নিতে হবে। আবার মনে করেন যে না, মানে আপনি যখন একটা খালা আপনাদেরকে এখানে কি হাত ধোয়ার ইয়ে আছে, তো হাত তো আমরা ধুই এমনি, তো মাঝে মাঝে তো ধুই। খালা একটু শুনেন আমার কথাটা, হাত ধুলে কি কেন আমরা হাত ধোয়ার কথা বলতেছি, আমরা এই জন্য বলতেছি যে আপনি যদি হাতটা ধোন, তাহলে আপনি তো এই হাতটা দিয়ে তো আবার বাকিদেরকে খাবার দিচ্ছেন। আমাদের কাজটা কি, আমাদের অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজটা হলো কিন্তু তাকে অ্যাটলিস্ট তার মাথার মধ্যে ঢুকে, সে যদি রং আমার কথা নাও শুনে, তাও যেন তার মাথা থাকে যে এই কথা কিন্তু আমার বলে গেছিল। বোন আপনি মানে আপনি আমি কি ওই পর্যন্ত যেতে পারছি? জি জি, হ্যাঁ, এবার আসুন আমি বুঝছি এখন। চার দেয়ালে হয়, চার দেয়ালে হয় যদি সেটা দেখতে পারবেন আপনার ফ্যাসিলিটি কি আছে। যদি আপনার ফ্যাসিলিটি থাকে হলো ভিডিও, যদি আপনার ফ্যাসিলিটি থাকে ভিডিও, সেটা যদি আপনি বাংলা সুন্দর করে তাদের বোঝার মতো করতে পারেন, তাহলে আপনি এরকম বড় বড় যদি লেখা করে আপনি পাওয়ার পয়েন্ট স্লাইড করতে পারেন, সেটা আপনি করতে পারবেন তাকে এক জায়গায় বসায়। কিন্তু এবং এবং আপনার কিছু ফ্যাসিলিটি অর্গানাইজ করতে হবে যদি আপনার বাজেটে থাকে। সেই ফ্যাসিলিটি কি, চার ব্যবস্থা করা, তাদের কিছু সুযোগ সুবিধা করে দেওয়া, তাদেরকে 100 টাকার বিনিময়ে এইটা করার পর তারা পুরস্কৃত হবে। আজকের মধ্যে এটা করার পর যখন আপনি সেশনটা শেষ করলেন, সেশন শেষ করার পর যে সুন্দরভাবে উত্তর দিতে হবে তাকে আপনি 300 টাকা পুরস্কার দিবেন তার মোবাইলে। আমি কি যেতে পারছি আপনার জায়গাটায় কম বেশি? আমরা এখানে হচ্ছে চার দেওয়ালের মধ্যে যখন আমরা করবো, তখন হচ্ছে আমরা ডিসকাশন ওয়েতে যেটা করি, যে ইন্টারেক্ট করা, তাদেরকে প্রশ্ন ছুড়ে দেয়া, তাদের থেকে প্রশ্নগুলো নিয়ে আসা, তাদেরকে সে যদি কোনো উদ্দেশ্য না পায় আপনি ধরে নিয়ে আসতে পারবেন, সে যদি কোনো সুবিধা না পায় সে আপনাকে শুনবে না। তারপর সুবিধা প্রথমে উদ্দেশ্যগুলো আমার বুঝাইতে হবে। মানে আপনি যে প্রথমে যে ব্যাপারটা এনেছেন যে অবজেক্টিভ, বেনিফিট, সেলফ ডিরেক্টিভ, নট ইম্পোজিং, এই ব্যাপারগুলো তো তাকে প্রথমে নিতে হবে। আর আমার মূল ওয়েটা হবে, আমি যে ওয়েতে ট্রেনিং ডিসকাশনটা আপনার ফ্যাসিলিটি ডিপেন্ড করবে। ফ্যাসিলিটি মানে কি, আপনার পাওয়ার পয়েন্টের সুযোগ আছে, আপনার প্রজেক্টরের সুযোগ আছে, আপনি এসি রুমে তাদেরকে বসানোর সুযোগ আছে, আপনার তাদেরকে কি চা নাস্তা ব্যবহার করার সুযোগ আছে, আপনি তাদেরকে গিফট দেওয়ার সুযোগ আছে। কিছুই নাই, আপনার তো ডিসকাশন ছাড়া কোনো ওয়ে নাই। ডিফার করবেই। এখন আপনার মানে ট্রেনিং এর ম্যানেজার যদি আপনাকে বলে যে তুমি কোন ওয়েতে নিবা, আপনার অ্যানসারটা এটাই হবে যে ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, ডিপেন্ড অন দ্য ফ্যাসিলিটি, ডিপেন্ড অন দ্য কি বলে আমার টার্গেট অডিয়েন্স। আমি আসতে পারছি আপনার জায়গায়? রাইট রাইট, এটাই এটাই যে আমার সিচুয়েশন। হ্যাঁ হ্যাঁ, আমি সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এই ওয়েগুলো আছে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমার যে মানে আমার যে ইনগ্রেডিয়েন্ট থাকবে, ওই ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়ে সিচুয়েশন অনুযায়ী আমি এই সেশনটা কন্ডাক্ট করব। থ্যাংক ইউ না না না, মানে আপনি না আমার টপিকটা নিয়ে আলোচনা করব। যখন দিয়েছেন তখন আমি আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ঠিক করতে পারছি কিনা এটা ইম্পর্টেন্ট। মানে আপনি এক্সাক্ট অ্যানসারটাতে পৌঁছাতে পারছেন কিনা। হ্যাঁ, মানে আপনি তো কোনো কিছুতে ফিক্স না। আপনি যেমন ধরেন আপনি যদি বেকিং এর কথা চিন্তা করে দেখেন, বা আপনি যদি ফেশিয়াল বিউটিশিয়ানের কথা চিন্তা করে দেখেন, তার তো সব ধরনের অ্যারেঞ্জমেন্ট সবসময় থাকবে না। বাট আপনার ওই সময় যে অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে আপনাকে সেটা দিয়েই তো আপনার কোনো মতো ওইটাকে কন্ডাক্ট করতে হবে। শব্দের মধ্যে আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমরা যদি কোনো আরো যদি আমার এই বোনের মতো যদি কেউ আরো প্রশ্ন করেন, তাহলে আমার জন্য না থাকলে আমি পরবর্তী কুইজে চলে যাব। কারো কি কোনো প্রশ্ন আছে আজকের স্লাইড নিয়ে, এরকম বাস্তবিক কোনো অভিজ্ঞতা নিয়ে? দেখছেন আমরা কিন্তু একজনের মাধ্যমে কিন্তু আরো অনেক ক্লিয়ার হয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তানভীর নোভা, আপনার কোনো এক্সপেরিয়েন্স নাই, বাইরের এক্সপেরিয়েন্স বা এক্সপেরিয়েন্স যেটা জানা দরকার? জি
না না মুন্নি আপা আপনি না, ওই যে তানজিম নোভা আপা। বলছেন? আচ্ছা 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 তাহলে এবার আমরা তাহলে কুইজে চলে যাই। হ্যাঁ তো ওরকম নাই তেমন কিছু বলার। আচ্ছা তাহলে এবার আমরা তাহলে জি স্যার। ওকে আমরা রেডি আমাদের কুইজের জন্য। প্রথমে কুইজের আবারও বলি, কুইজের প্রথমে আপনাদের নাম আসবে, তো নামটা আপনারা আগে দিবেন, দেওয়ার পর নেক্সটে যাবেন, নেক্সটে দেওয়ার পর আপনাদের প্রশ্ন আসবে, 10টা প্রশ্ন থাকবে। তো আমি স্ক্রিন শেয়ার করে আমাদের রেসপন্সে যাই, আমি থাকবো, দেখাবো যে আমাদের রেসপন্সের কি অবস্থা। সো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কামরুজ্জামান স্যার আপনি শুনতে পাচ্ছেন আমাদেরকে? আজকে আপনি প্রথম কুইজে কি অংশগ্রহণ করবেন? ওর মনে মাইক্রোফোনের সমস্যা আছে। আমি কুইজটা দিয়ে দিলাম। কুইজটা চলে গেছে। দুজনেটা পেয়ে গেছি আমরা। শাইনাপা নোভাপার দুজনেরটা। দেববাবুটা পেয়ে গেলাম। কেমন আর আপনার অবস্থা তো খুব খারাপ। আপনি তো 10-এ 5 পাইছেন। কেন? আমাদের কামরুজ্জামান স্যার দেখছেন, উনি কথা না বলে কি হবে, 10-এ 8 পাইছে মাশাআল্লাহ। দেখি আর একজন সর্বোচ্চ নাম্বার আজকে কি শাইনাপা নিয়ে নিবে?
শামীমা আক্তার আর মুন্নি আপা দুজনে দেখি কি হয়। স্ক্রিন তো দেখা যাচ্ছে। মুন্নি আপা 10-6। জি স্যার। মুন্নি আপা 10-6। আর কে বাদ আছে? শামীমা আক্তার 10-7। আহা, আজকেও উইনার হলো আমাদের শাহিনাপা। শাহিনাপা আজকেও তো ফোন আপনি। সবাই তো পাইলে আপনার মিষ্টি আপনার আমি কনফিডেন্ট ছিলাম না, আমি পাগল সবাই তো আপনারা ধরে পারলে আজকে মিষ্টি খাইতো আপনারা, যদি আমরা তো অফলাইনে ক্লাস নিতাম। হ্যাঁ আমিও সেটা বলছিলাম, আপনার তো হ্যাট্রিক। আমাদের মজা লাগে হলো সমস্ত ক্লাস শেষে যখন এই জিনিসটা হয় তখন খুব ভালো লাগে। হ্যাঁ 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 দেখাচ্ছি। আমি আগে কোনগুলো ভুল করেছি সেগুলো শাহিনাপার আমাকে দেখান। ইয়েটা কামরুজ্জামান স্যার কবিতা আমাদের কামরুজ্জামান স্যার উনি কিন্তু কথা কম বলেন, বাট উনি অ্যাক্টিভ থাকে না, কিন্তু এখন আপনি উনিও কিন্তু 10-8 পাইছে, মানে সেও কিন্তু মানে মানে ভালোই সে করছে স্কোর। শামীমা আক্তার সেও 10-7 পাইলো। আচ্ছা এবার আমরা প্রশ্নর ইয়েটাতে যাই। আবার চলে গেছে আপনার ইয়েতে, দেখেন তো। শাহিনাপা আপনি আসেনি এখানে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, কক্সবাজার তো এই যে যাইতে দূরে লাগে। আসছে এখন আসছে। সেশন আমাদের আর একটা ছোট্ট আলোচনা আছে। ছোট্ট আলোচনা বলতে আমি এইটা বোঝাচ্ছি, আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা এটা। হ্যাঁ নেক্সট ডে সেশন যেটা আমাদের নেক্সট ডে সেশনটা কি আমাদের আগামী শুক্রবার আমাদের যে সেশনটা সেটা কিন্তু হলো লার্নিং ম্যাটেরিয়ালস আমরা তৈরি করব। লার্নিং ম্যাটেরিয়ালস এর ব্যাপারে কিছু আলোচনা করব, কিভাবে লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করতে হয়, সিলেকশন কিভাবে তৈরি করতে হয়, মানে আপনার একটা টপিক সিলেক্ট করব, রিসার্চ কিভাবে করি আমরা ইন্টারনেটে, কিভাবে এটা জন্য রিসার্চ করি, কিভাবে আমরা টাস্ক অ্যানালাইসিস করি, কিভাবে আমরা লার্নিং আউটকাম করি। যেমন আমার ওই বোনটা যদি বলে যে এই ট্রেনিংটা যদি আপনারা করেন তাহলে আপনার কোভিড সম্পর্কে কিভাবে সচেতন থাকতে হয় সেটা সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন। তো এই যে এটাকে বলে লার্নিং আউটকাম, মানে এইটা করলে আপনার এক কথা আপনি বুঝাই দিলেন যে হ্যাঁ সে কি বেনিফিটেড হবে। তো এটা এই নিয়ে আমরা আলোচনা করব। এখন আপনাদের সাথে আমার যে ডিসকাশন, সেই ডিসকাশনটা হলো যে আমরা এর পরের লার্নিং ম্যাটেরিয়াল পরে যে শুক্রবারটা, মানে এই আগামী শুক্রবারের পরের আবার যে শুক্রবারটা, সেই শুক্রবার থেকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। মানে প্র্যাকটিক্যাল মানে হলো যে আমরা লেসন প্ল্যান কম্পিউটারে আমি কম্পাইল করব, সেটা আপনাদেরকে দেখাবো। তারপর আমি আবার এটাকে গুগল ডক্সেও নিয়ে যাব, কিভাবে গুগল ডক্স এটা করা লাগে মানে এটাও আমি আপনাদেরকে করে দেখাবো। কিভাবে এই ফাইলটা শেয়ার করতে পারি আমরা আরেকজনের সাথে, এবং ওই ফাইলটা আমরা এখানে যারা যারা আছি সবাই সেই ফাইলটা শেয়ার করব, সবাই সেই পারমিশন দিব, সবাই মিলে করব। মানে এই ব্যাপারগুলো আমরা তখন নেক্সট প্র্যাকটিক্যালে চলে যাব এই শুক্রবার, কামিং শুক্রবারের পরের শুক্রবারে। কিন্তু কামিং শুক্রবার আমাদের দুইটা যে ক্লাস থাকবে, এর মধ্যে সেকেন্ড ক্লাসটা আমি যখন প্র্যাকটিক্যালে দেখাবো আমার টপিকস লাগবে। আমি তো এই যে লেসন প্ল্যান এগুলো তৈরি করছি সেগুলো আপনাদেরকে এই ক্লাসে দেওয়ার জন্য। তো আমার টপিকস লাগবে, এবং আপনারা এখানে যারা আছেন তারা আমাকে একটা টপিকস দেন। টপিকসটা মানে হলো যে আপনি মাইক্রোসফট ওয়ার্ড পড়ে একটা লেসন প্ল্যান তৈরি করেন, এরকম সবাই আমাকে একটা একটা টপিকস দিলে আমি যেই টপিকসটাতে আপনি একজন দিতে পারেন যে আপনি আমাকে মেকআপের উপরে দেন, আপনি আমাকে বেকিং এর উপরে দেন, আপনি যে বললেন যে কোভিড এর উপরে দেন, তা আপনারা এরকম আমাকে সবাই টপিকস দেন।
একটা একটা করে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন। সেই টপিকসের উপর চিন্তা করার পর আমি দেখবো যেটার উপর আমি কনফিডেন্ট যে হ্যাঁ আমি এটা নিয়ে দুটো কথা বলতে পারবো, এটা নিয়ে আমি লেসন প্ল্যান বানাতে পারবো, সেটা আমি ওই প্রসেসটা আমি ওইভাবে করে গেলাম। আমার দেখা দেখি আপনারা আপনাদের টপিকস নিয়ে আপনারা লেসন প্ল্যান তৈরি করবেন, আপনারা রিসার্চ করবেন যেভাবে আমি অনলাইনে। এরপর থেকে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে যাচ্ছে, মানে আমরা সবাই অ্যাক্টিভিটিসে চলে যাব প্রত্যেকে। যেমন আমরা যদি কেউ মনে করি যে আমি কোভিড নিয়ে করবো, আপনি কোভিড নিয়ে করতে পারেন, কোভিডের অ্যাওয়ারনেস নিয়ে করতে পারেন। দেববাবু একটা প্ল্যান নেন যে আমি এটা শিখাবো, আমি ইংলিশের একটা টপিক শিখাবো। কামরুজ্জামান স্যার একটা প্ল্যান নিতে পারেন যে আমি এটা করবো। এইভাবে তানজিমা তাসলিমা আজিমা আপনি চিনতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে করবো, এক্সেল নিয়ে করবো, পাওয়ার পয়েন্ট নিয়ে করবো, হোয়াটএভার ইট ইজ আপনি যেটা নিয়ে করছেন। কামরুন্নাহার আপনি একটা প্ল্যান করলেন, শামীম আক্তার আপনি একটা প্ল্যান করলেন। এভাবে আমাদের সাথে যারা আমার এই ভিডিওটা শুনবেন, যারা ক্লাসের পরে এই ভিডিও দেখে করবেন, তারাও একটা প্ল্যান করলেন যে আমি এটা করবো। কিন্তু আমাকে একটা টপিকস দেবেন যে আমি যে আপনাদেরকে শিখাবো, সেটার জন্য আপনাদের আমাকে টপিকস দিতে হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? হ্যাঁ, তাহলে আপনারা যেটা একটা একটা টপিকস দিলেন, আমি ওটা থেকে যেটা কনফিডেন্ট হব আমি সেটা বাছাই করে নিয়ে নিলাম এবং আমি আপনাদেরকে ওইটা নিয়ে দেখালাম। আমি যখন সিকোয়েন্স ওটা নিয়ে সেশন প্ল্যান বানাবো, ওটা নিয়ে যখন আমি ডেলিভারি প্ল্যান বানাবো যে কিভাবে আমি ডেলিভারি দিব, 1 ঘন্টা কি আলোচনা করবো, 10 মিনিট কি আলোচনা করবো, এগুলি যখন করবো আপনিও আপনারটা যখন করবেন আপনিও শিখে শিখে আপনি সেম লেভেলের করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, আগামী যে শুক্রবার আমাদের কিন্তু আগামী শুক্রবার আবার দেখা হচ্ছে রাত 8:30টায়, আর দুপুর 3:30 থেকে কিন্তু আমরা আবারও সাপোর্ট আওয়ারে আসবো। এই সাপোর্ট আওয়ারে যদি কারো সংযুক্ত হতে চান, যদি আবার যেমন লাস্ট টাইম আমাদের দেব স্যার উনি ছিলেন, ওনার কম্পিউটারের আমরা কিছু আলোচনা করছিলাম মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। আগামী শুক্রবার আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব অ্যাডভান্স লেভেলের, আরেকটু লেভেলের, যাতে আপনি বাকি বারগুলোর সম্বন্ধেও আপনি ক্লিয়ার হয়ে যান। এবং আমি কামরুন্নাহার এবং দেববাবু আপনার দুজনকে একটা কাজ দিছিলাম যে আমরা যেই আপনাদেরকে হ্যান্ড নোটটা দিয়েছি, সেই হ্যান্ড নোট থেকে কিন্তু প্রশ্নপত্র আছে এবং ছবিগুলো রাখা আছে। আপনারা যদি এই পুরো সপ্তাহ লাগাও যদি আপনারা এই কাজটা করেন, আমার মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে। নাহলে আমি ক্লাস নিয়ে যাব, আপনারা দেখে যাবেন, আলটিমেটলি আমি আপনাদেরকে ওই উপকারটা করতে পারবো না। জি, এবং কামরুজ্জামান স্যার আপনাকেও বলতেছি, আপনাকে যেমন আজকে আপনি সম্ভবত আপনি আমাকে চাচ্ছিলেন যে ইমেলটা যেন দেওয়া হয়। আপনার হোয়াটসঅ্যাপ ল্যাপটপে না আসলে কোনো সমস্যা নাই, আপনি দুইটা ভাবে মানে কম্পিউটার আমাদের সাথে আসতে পারবেন। এক হলো জিমেল দিয়ে, যদি কেউ এরকম চান যে আমি ল্যাপটপে সংযুক্ত হব, তাহলে আমাকে আপনার আগে থেকে ক্লাস শুরুর আগে আপনারা জানাই দিবেন, আমি আপনাদের ইমেইলে ক্লাসের লিঙ্কটা পাঠিয়ে দেব। পাঠিয়ে দিলে কি হবে, আপনারা তখন ইমেল দিয়ে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা ইমেইলের মাধ্যমে আমাদের এই গুগল মিটে চলে আসতে পারবেন। তো তাহলে আর আপনার হোয়াটসঅ্যাপ লাগলো না, আপনি ইজিলি আপনি চলে আসবেন। মোবাইল দিয়ে আপনার লগ ইন হওয়ার দরকার নেই যদি আপনি মনে করেন যে আমি ল্যাপটপ দিয়ে আসবো। আর যদি মনে করেন যে না আমার আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে আমাদের অনেকেরই ল্যাপটপে ফেসবুক ওপেন থাকে, আপনি আপনার লিঙ্কটাকে ওখানে কপি করে নিয়ে যেয়ে তারপর আপনি ওপেন করতে পারেন। এই দুইটা ওয়েতে থাকতে পারে। তারপরে যদি কোনো ধরনের বুঝতে সমস্যা হয় যে না আমি আগামী ক্লাসে কিভাবে জয়েন করব, তাহলে ক্লাসের শেষ মোমেন্টে আমার সাথে যোগাযোগ না করে আপনি যদি শুরু থেকে আমার সাথে যোগাযোগ করেন, তাহলে আমি চেষ্টা করতে পারবো যে আধা ঘন্টা আগে থেকে আপনার সাথে এটা নিয়ে আমি আপনাকে আমি এটা লাইভ করে দেখাইলাম যে হ্যাঁ এভাবে করেন, আমি আপনাকে ফোনে ফোনে গাইড করলাম, তাহলে আপনি আগে থেকে এটা ঢুকে দেখতে পারবেন। এই আর কি। সবাই ক্লিয়ার? মুন্নি আপা কি আছে না? মুন্নি আপা মনে চলে গেছে। আচ্ছা, যাই হোক, আমি অ্যাটেন্ডেন্সের শীটটা ইয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু অ্যাটেন্ডেন্সটা মানে লগ আউটটা কমপ্লিট করে নেন। আজকে সেশন নিয়ে বা আগামী সেশন নিয়ে যেগুলো বললাম সেগুলো নিয়ে কারো কিছু বলা আছে, কিন্তু আমি চাই ফিডব্যাক, মানে আপনারা টপিকস দিলে আমার জন্য সুবিধা হবে আপনাদের ক্লাসটা সেশন করতে। আমি অ্যাটেন্ডেন্সের শীটটা দিয়েছি। লগ আউটটা করে নেন। কামরুজ্জামান সাহেব, আপনি চাইলে আমাকে এই ক্লাস শেষে ফোন দিতে পারেন যদি আপনার কোনো আরো কিছু জানা থাকে, বোঝা থাকে, বা আপনাকে কিভাবে আরো ভাবে সাহায্য করতে পারি। আমরা চাচ্ছি আপনাকে সাহায্য করতে। ভাই টপিকটা কি মানে কোন নির্দিষ্ট আপনার ইচ্ছা মতো উপরে হবে না? আমাকে দিবেন, যদি আমি ওটার উপর কনফিডেন্ট হই তাহলে আমি সেটা নিয়ে করব। আর আপনি যেটা নিয়ে ক্লাস করবেন সেটা তো টপিকস আলাদা,
আপনি বাংলার কোন একটা টপিকস নিয়ে করতে পারেন যে ক্লাসের বাচ্চাদের নিয়ে, যেটা আমি শিখাবো, মানে এরকম, মানে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি শিখাতে চাচ্ছেন। আপনি যদি মনে করেন যে আমি গ্রাফিক্স শিখাবো, তাহলে আপনি গ্রাফিক্স একটা টপিকস নিয়ে আপনি শিখাবেন, মানে আমাদের সবাইকে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাকে টপিকস দিবেন ঠিক আছে, কিন্তু সেটা তো পরে। ওই পরের আগে সাথে আপনাদের কিন্তু সাথে আপনাদের topic শুরু হয়ে যাবে হবে। সামনের উইক থেকেই। মানে আপনি যদি আমার সাথে প্রত্যেকটা ক্লাসের সাথে যদি আপনি এগুলো করে ফেলেন সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু আপনার উইকের জন্য আর কিন্তু আপনার হেডেক থাকতেছে না। জি। আপনি লগ ইন করেছেন? জি, ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাঁ আসসালামু আলাইকুম। জি।